ঝিকরগাছার হাট হলো এ তল্লাটের সেরা। একধারে গেঁড়াপোতার খাল আর অন্য ধারে মহিন রাজার ঢিবি, মাঝখানে বিশাল চত্বর জুড়ে রমরম করছে হাটখানা। এখানে না পাওয়া যায় এমন জিনিস কমই আছে। পরগনার সব ব্যাপারেই এসে জোটে, তেমনই খরিদ্দারের ভিড়। যেমন বিকি তেমন কিনি। সকাল থেকে রাত অবধি কত টাকা পয়সা যে হাত বদল হয় তার লেখাজোখা নেই। তা বলে সবাই যে এসে ঝিকরগাছার হাটে পয়সা কামিয়ে নিয়ে যায় বা জিনিসপত্র কিনতে পারে তা নয়। ওই যে নবগ্রামের রসপান্তি মুখখানা হাসি হাসি করে গন্ধমণিকদের দোকানের সামনে ঘোরাঘুরি করছে আর চতুর চোখে চারিদিকে চাইছে, কিন্তু বিশেষ সুবিধে করে উঠতে পারছে না। হরিহরপুরের প্রসন্ন হালদারের কোমরের গেজেতে না হোক আজ ৩-৪ হাজার টাকা আছে। হালদারের পোর পাটের দড়ির কারখানা। ঝিকরগাছার হাটে ফি হাটবারে সস্তায় পাটের গুছে কিনতে আসে। তা সেই গেজেটাই তাক করে অনেকক্ষণ ধরে তককে তককে ঘুরছে রস, সঙ্গে চেলা হাদু। গেজেটা গস্ত না করলে চেলার কাছে মান থাকবে না, কিন্তু রসপান্তির সেই দিন আর নেই। বয়স হওয়ায় হাত পা তেমন চলে না, আর লোকজনও ক্রমে শেয়ানা হয়ে উঠছে। হাদু বিরক্ত হয়ে বিড়বিড় করছিল, সালা সকাল থেকেই কেবল হাঁটাহাঁটি সার হচ্ছে, কাজ কারবার কিছুই হলো না। হবে রে, হবে হবে, ব্যস্ত হলে কি হয়। প্রসন্ন সঙ্গে ওর শালা রেমোটাও রয়েছে, সর্বদা চোখে চোখে রাখছে। প্রসন্নর কোমরখানার দিকেই ওর চোখ। একটু ধৈর্য ধর বাবা। হ্যাঁ, রেমোর খিদে বা জল তেষ্টা পেলে বা চেনা জানা কারোর সঙ্গে দেখা হলেই হয়, একটু আনমনা হলেই দেখবি চোখের পলকে প্রসন্নর কোমর সাফ হয়ে গেছে। মশাই, এত বড় হাটে কি আর প্রসন্ন ছাড়া মুরগি নেই? হ্যাঁ, কত লোকে তো পকেটে টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, একটা ছোটোখাটো দাও মারলেও জিলিপি সিঙ্গাড়াটা হয়ে যায়। কথাটা মিথ্যে নয়। এসব কাজ কারবারে একজনকে নিয়ে পড়ে থাকলে হয় না। মা লক্ষ্মী নানা ট্যাকে এবং পকেটে ছড়িয়ে রয়েছেন। তবে রসপান্তির স্বভাব হলো যাকে দেগে রাখবে তাকেই তাক করবে। ওভাবেই বরাবর বউনি করে এসেছে। বউনিটা ভালো হলে সারা দিনই ভালো দাও মারা যায়। হাদু হঠাৎ উত্তেজিত গলায় বলে, ওই দেখুন, ওই যে নবুপালের পানের দোকানের সামনে কেমন বাবু চেহারার একটা লোক দাঁড়িয়ে পান খাচ্ছে। বাহারি চেহারাখানা দেখেছেন? হ্যাঁ, তা দেখল রস। বাবরি চুল, লম্বা জুলফি, গায়ে জরির কাজ করা সিল্কের পাঞ্জাবি, পরনে ধাক্কা পেড়ে ধুতি, তাগড়ায় চেহারা, তাগড়ায় মোজ। রাজা জমিদারের বংশ বলেই মনে হয়। মুখটা চেনা নয়, এ তল্লাটে নতুন উদয় হয়েছে বলেই মনে হয়। হাদু উত্তেজিত গলায় বলে, এ একেবারে রাজা কাজা লোক, এবার একটু হাতে খেল দেখে দিন মশাই। রস মৃদু গলায় বলে, দাঁড়া বাপু, লোকটাকে আগে জরিপ করতে দে, হুট করে গিয়ে ঘাই মারলেই তো হবে না। হাব ভাব একটু বুঝি, সে আনা না বোকা, ভদ্রলোক না ভদ্র বেশি জোচ্চোর, হ্যাঁ সেসবও আঁচ করতে হয় বুঝলি, এ লাইন বড় কঠিন। হাদু বিরক্ত হয়ে বলল, আপনাকে দিয়ে কিছু হবে না মশাই, হরুদাস বা জগাহাটি হলে এতক্ষণে কাজ ফর্সা হয়ে যেত। রস অর্থাৎ রসময় পান্তি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না, হাদুকে রাখা যাবে না শেষ অবধি। যদিও বটে বটতলার হরুদাস আর রাঘবপুরের জগা হাটি ইদানিং খুব নাম করেছে, রাঘবপুরের দারোগা গোবিন্দ কুণ্ডু পর্যন্ত প্রকাশ্যে স্বীকার করেছে, হ্যাঁ, জগাহাটির মতো চালাক চতুর চোর তিনি ইহজন্মে দেখেননি। হ্যাঁ, মোদ্দা কথাটা হলো নতুন যুগের এরা সব উদয় হচ্ছে আর পুরনো আমলের রসপান্তি অস্ত যাচ্ছে। সুতরাং হাদু একদিন সটকাবেই। বড্ড মায়া পড়ে গেছে ছেলেটার উপর, তাই বুকটা টনটন করে বটে। এও ঠিক কথা, হুট করে কিছু করে ওটা রসর পদ্ধতি নয়। আগে শিকারকে নজরে রাখা, মাপজোক করা, সবলতা দুর্বলতার আঁচ করা, তারপর ফাঁক বুঝে কাজে নেমে পড়াই হলো তার চিরকালের নিয়ম। কাজ ভণ্ডুল হলে কপালে হাঁটুরে কিল, চাই কি পুলিশের গুঁতো এবং হাজতবাসও জুটতে পারে, কিন্তু নওজোয়ান হাদু ব্যাপারটা বুঝতে চাইছে না। হাদু ফের চাপা উত্তেজিত গলায় বলে, দু হাতে কখানা আংটি দেখেছেন? হ্যাঁ, তার উপর ওই যে গলায় সোনার চেন, হাতে সোনার ঘড়ি। বিরস মুখে রস বলে, দেখেছি রে, দেখেছি।
যা দেখা যাচ্ছে না তাও দেখেছি। হ্যাঁ, কি দেখলে? বা পকেটে অন্তত কয়েক হাজার টাকা আছে। কি করে বুঝলে? ওরে, দেখে দেখে চোখ পেকে গেছে কিনা। বাস্তবিকই তাই। লোকটা চারিদিকে দেখতে দেখতে হঠাৎ বা পকেট থেকে একতাড়া 100 টাকার নোট বের করে ভুরু কুঁচকে একটু দেখল। তারপর লোকে যেমন বইয়ের পাতা ফরফর করে উল্টে যায় তেমনি উল্টে গেল। ফের পকেটে রেখে দিয়ে ঘুম ঘুম চোখে চারিদিকে দেখতে লাগলো। হাদু চাপা গলায় বলে, এবার চলুন। রস সভয়ে বলে, কোথায় যাব? আমি গিয়ে লোকটাকে পেছন থেকে লেঙ্গি মেরে ফেলে দিয়ে পালাবো। হ্যাঁ, আপনি দৌড়ে গিয়ে লোকটাকে ধরে তুলে ধুলো টুলো ছেড়ে দেবেন। আর সেই ফাঁকে পাগল আর কাকে বলে। দশাশই ওই লোকটাকে ল্যাং মেরে ফেলে দেওয়ার মতো এলেম ছোটখাটো চেহারার হাদুর যে নেই সেটা রসর চেয়ে ভালো আর কে জানে। কিন্তু ছেলে মানুষ, কিছু করার জন্য ভারী ছটফট করতে লেগেছে। বাধা পেলে বিগড়েই যাবে হয়তো। তাই অনিচ্ছে সত্ত্বেও রস বলল, চল তাহলে। কিন্তু এক কদম এগোতে না এগোতেই রসর ডান পাঁজরে কে যেন একখানা পেল্লায় কনুয়ের গুঁতো দিয়ে বলল, খবরদার। গুঁতোর চোটে কোকিয়ে উঠল রস। বাবারে! ঠিক একই সঙ্গে কে যেন পেছন থেকে একখানা ল্যাং মেরে হাঁদুকে ফেলে দিল মাটিতে। হাঁদু পড়ে গিয়ে চেঁচালো, ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প। পেছন থেকে একটি সরু গলা রসর কানের কাছে বলে উঠল, খবরদার, ওটির দিকে নজর দিও না। গত আধ ঘন্টা ধরে আমি ওটাকে তাক করে রেখেছি। যদি ভালো চাও তো সরে পড়ো। ঘাড় ঘুরিয়ে রস যাকে দেখল তাকে দেখেই অনেকেরই রক্ত জল হয়ে যায়। 7 হাঁটির দুর্গা মালো, খুন জখম দুর্গার কাছে জল ভাত, লাঠি সড়কিতে পাকা হাত, গায়ে অসুরের জোর, তার উপর তার দলবল আছে। রস দেতো হাসি হেসে বিনয়ের সঙ্গে বলল, আগে বলতে হয় রে ভাই, তোমার জিনিস জানলে কি আর ওদিক পানে তাকায়? হাঁদু উঠে গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে নিতান্তই নির্লজ্জের মতো হাত কচলে দুর্গাকে বলল, ওস্তাদজি, কতদিন ধরে আপনার পায়ে একটু ঠাঁই পাবো বলে বসে আছি। আদমকে যদি একটু ঠাঁই দেন। দুর্গা মালো চাপা একটা ফু দিয়ে বলল, যা এটা 3 ফুটিয়া। আমার দলে ঢুকতে হলে আগের বুকে ছাতি আর হাতের গুলি চাই, বুঝলি? এসব তোর কম্য নয়। রসর সাগরেতি করছিস, তাই কর, যা। হাদুকে নিয়ে তাড়াতাড়ি সরে এলো রস। আড়ালে এসে চুপি চুপি বলল, ছি হাদু, এত অল্পেই হাল ছেড়ে দিলি? হুট করে গুরু বদলালে পাপ হয়, তা জানিস? হাদু হেদানো গলায় বলে, তা কি করবো মশাই, আপনার কাছ থেকে যে আমার কোনো উন্নতিই হচ্ছে না। আমাকে তো আখেরটা নিয়ে ভাবতে হবে নাকি? অত সহজে হাল ছেড়ে দিস না, বুঝলি তো? দুর্গা মালোর সঙ্গে টক্কর দিয়ে লাভ নেই। আয়, দুজনে তককে তককে থাকি। দুর্গা হাতের সূক্ষ্ম কাজ কারবার জানে না। ওর হলো মোটা দাগের হুড়ুম দুড়ুম কাজ। হাটের মধ্যে এসব করার অসুবিধে আছে। আয়, আমরা বরং লোকটাকে দূর থেকে চোখে চোখে রাখি। ওর একখানা আংটির দামই 5-7 হাজার হবে। হাদু বিরস মুখে বলে, কিন্তু মানুষের শরীর বলে কথা, ঘোরাঘুরিতে যে খিদেও পেয়ে গেল মশাই। ওরে হবে হবে, সব হবে। খিদে তেষ্টাকে জয় না করতে পারলে এ লাইনে কি টেকা যায় রে? মনে ঋষিদের কথা শুনিসনি? না খেয়ে তপস্যা করতে করতে পিঠে পেটে এক হয়ে যেত। চল, বরং দক্ষিরামের দোকান থেকে 2টো গরম চপ খেয়ে নিবি, চপ। জাদুকর ভজহরি বিশ্বাস ঝিকর গাছের হাটে ম্যাজিক দেখাচ্ছে কম করেও 30 বছর। আগে ম্যাজিক দেখতে লোক ভেঙে পড়ত, তাঁবুতে জায়গা হতো না। ঝিকর গাছের হাট থেকে একদিনে তার 200-300 টাকা আয় হতো। কিন্তু সেই সব সুদিন আর নেই। 2 টাকার টিকিট কেটেও কেউ আজকাল ম্যাজিকের তাঁবুতে ঢোকে না। বড় একটা ছেঁড়া তাঁবুতে শতেক তাপ্পি লাগাতে হচ্ছে। ভজহরির জরির ঝলমলে পোশাকেরও আর জৌলুস নেই। পোশাকেও মেলা তালিয়া রিপু, মাথার পাগড়িখানার রং চটে গেছে। ভজহরির এখন পায়ে গেটে বাত, মাথায় টাক, মুখ প্রায় ফোকলা। যৌবনকালে যেসব খেলা দেখাতে পারত তা আর এই বুড়ো বয়সের শরীরে কুলোয় না। 2জন সাগরেদ আছে তার, লালু আর নদুয়া।
আগের অ্যাসিস্ট্যান্টরা এখন নিজেরাই জাদুকর হয়ে খেলা দেখিয়ে বেড়ায়। হাড় হাবাতে লালু আর নদুয়া এসে জুটেছে পেটের দায়ে। খেলা শেখায় তাদের মনও নেই, মাথাও নেই। তবু তারাও দু চারটে এলেবেলে খেলা দেখাই বটে, কিন্তু লোকে আজকাল এসব বস্তা পচা পুরনো খেলা পছন্দ করে না। তবু ভজহরি ফি হাটবারে দুটো করে শো দেখায়, বেলা 1টা থেকে 3টে আর 3:30 থেকে 5:30। তাইতেই তার হাত ধরে যায়। নুন শোতে আজ লোক হয়েছিল সাকুল্যে 12 জন। খরচ তো উঠবেই না, উপরন্তু লোকসানি দিতে হবে। বিকেলের শোর আগে ভজহরি ভেতরে বসে জিরোচ্ছিল। বাইরে চেয়ারে বসে নদুয়া টিকিট বিক্রি করছে আর চেঁচিয়ে লোক জড়ো করার চেষ্টা করছে। ভজহরি ভাবছিল এইবার খেলা দেখানো ছেড়েই দেব, পরিশ্রম আর খরচ কোনোটাতেই পোষাচ্ছে না। লালু এসে বলল, ওস্তাদজি, মেয়ে কাটার খেলাটা ফের চালু করুন, বুঝলেন তো? ওটা লোকে খুব নেয়। ভজহরি খিঁচিয়ে উঠে বলে, কচু নেই? হ্যাঁ, তাছাড়া নেই বা পাবো কোথায়? হ্যাঁ, ও খেলা দেখাতে যন্ত্রপাতি চাই, লোক লস্কর চাই, পাবো কোথা? চোখ বেঁচে তীরন্দাজির একটা জগবর খেলা দেখাতেন বলে শুনেছি। একটা বাচ্চা মেয়ের মাথায় আপেল রেখে দূর থেকে চোখ বাঁধা অবস্থায় তীর ছুঁড়ে আপেল গেঁথে ফেলতেন, আর সেটা ফের চালু করলে হয় না? হতাশ ভজহরি মাথা নেড়ে বলল, না হে বাপু, ওসব আর আমার আসে না। খেলাটা শুনতে যত বিপজ্জনক, আদতে ততটা নয়। স্টেজের এমুড়ো ও মুড়ো টান টান করে একটা সরু আর শক্ত কালো সুতো বাঁধা থাকতো। তীর আর আপেল দুটোই পরানো থাকতো সুতোর দুই প্রান্তে। তীর ছাড়লে সেটা সুতো বেয়ে গিয়ে আপেলটা গেঁথে ফেলত। সে আমলের বোকাশোকা লোকেরা খেলা দেখেই খুশি, কলকৌশল নিয়ে মাথা ঘামাতো না। আজকালকার চালাক চতুর লোককে বোকা বানানো সহজ নয়। তবে খেলাটা দেখাতে গিয়ে একবার নিজেই বড্ড বোকা বনে গিয়েছিল ভজহরি। তখন তার খুব নামডাক। গঙ্গাধরপুরের রাজবাড়ির রাস উৎসবে খেলা দেখাতে গিয়েছিল সেবার। রাজা রানীমা, বৌরানীরা সবাই উপস্থিত। বিরাট আসর। তখন ভজহরির মেয়ে হিমি মাথায় আপেল নিয়ে দাঁড়াতো। তা সেবার হলো কি, হিমি দাঁড়িয়েছে, ভজহরিও চোখ বাঁধা অবস্থায় ধনুকে তীর লাগিয়ে ছিলা টেনেছে। ঠিক সেই সময়ে পুটুম করে শব্দ করে সুতোটা ছিঁড়ে গেল। আর ভজহরিও এমন ঘাবড়ে গেল যে ভুল করে তীরটাও ছেড়ে দিল। ছেড়ে দিয়েই মাথা চেপে বসে পড়ল। এ কি সর্বনেশে কাণ্ড করল সে! কিন্তু আশ্চর্যের বিষয়, হলে তুমুল হাততালি পড়ছিল। ভজহরি চোখের ফেটি খুলে দেখে মেয়ে দিব্যি হাসি হাসি মুখে দাঁড়িয়ে, আর আপেলটা উইংসের পাশে তীর বেঁধা অবস্থায় পড়ে আছে। অথচ ওরকম হওয়ার কথাই নয়। গঙ্গাধরপুরের সেই আসরে আরও অনেক কাণ্ড হয়েছিল। লোকে ম্যাজিক মনে করে হাততালি দিয়েছিল বটে, কিন্তু একমাত্র ভজহরিই জানে যে সেগুলো মোটেই ম্যাজিক ছিল না। ব্যাপারটা সে নিজেও ব্যাখ্যা করতে পারবে না। নদুয়া বলল, লোকের মুখে আপনার ভূত নাচানোর খেলার কথাও শোনা যায়, বললেন তো? বলছিলাম কি উস্তাদি, সেগুলো ফের ঝালিয়ে তুললে হয় না? ভজহরি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, সে রাবণও নেই, সে লঙ্কাও নেই, বুঝলি? এবার আমার রিটায়ার করার সময় হয়েছে। নদুয়া ডুকরে বলে উঠল, তাহলে আমাদের কি হবে? ও তোর মতো অপদার্থের কিছু হওয়ার নয়। বিকেলের শোয়ের সময় হয়েছে। ভজহরি মুখটুক মুছে জল খেয়ে তৈরি হলো। লালু এসে উত্তেজিত গলায় বলল, ওস্তাদি, হাউসফুল হাউসফুল। তার মানে? 150 টিকিট বিক্রি হয়ে গেছে, তাঁবুর ভেতরে আর জায়গা নেই। বলিস কি? অবাক কাণ্ডই বলতে হবে। পর্দা সরানোর পর ভজহরিও দেখল কথাটা মিথ্যে নয়। তাঁবুর ভেতরে বিস্তর মানুষ জুটেছে। সর্বাগ্রে তার নজর পড়ল একদম সামনে শতরঞ্জির উপর খুব রাজা গজা চেহারার একজন লোক বসে আছে। হাতে হীরের আংটি, গায়ে সিল্কের পাঞ্জাবি, চুনুট করা ধুতি, মস্ত গোপ, চেহারাখানাও দেখার মতো। ভিড়ের মধ্যে অল্প আলোয় ভজহরি দুর্গামালো, রসপান্তি এবং আরও 2-4 জন সন্দেহজনক চরিত্রকেও দেখতে পাচ্ছিল। চুরি ছিনতায় রাহাজানি করে বেড়ায়। ভজহরি খুশি হয়ে খেলা দেখাতে শুরু করল। সনাতন রায় আর 5টা হাঁটুরের মতো নয়। সে হাটে আসে সব বিটকেল জিনিস কিনতে। ওই তার এক বাতিক। যে জিনিস কারো কাজে লাগে না, যেসব জিনিস লোকে ফিরেও দেখে না,
সেগুলি গাঁটগচ্চা দিয়ে সে কিনে নিয়ে যায়। তা বলে সনাতন যে পয়সাওয়ালা লোক তাও নয়। পয়সাওয়ালাদের পয়সা ওড়ানোর জন্য অনেক বাতিক জন্মায়। সনাতন নিতান্তই সামান্য একজন গরিব গোছের মানুষ। মাধবগঞ্জের বাজারে তার একখানা ছোটখাটো মনোহরি দোকান আছে। ব্যবসা ভালো চলে না, তবে সনাতনের কোনো ক্রমে চলে যায়। ঝিকরগাছার এই হাটে একজন দোকানদারের কাছেই সে আসে। সে হলো মাথায় ফেস টুপিওয়ালা, জব্বা পরা, প্রায় 90 বছর বয়সের এক বুড়ো। তার নাম দানু। দানুর দোকানে পুরনো বই, ছবি, পুঁথি, নানা জায়গার রাজবাড়ি বা জমিদার বাড়ির পরিত্যক্ত জিনিসপত্র থাকে। বেশিরভাগই অকাজের জিনিস। খদ্দেররা এসে সেসব নাড়াঘাটা করে বটে, কিন্তু দাম শুনে পিছিয়ে যায়। হ্যাঁ, দানুর জিনিসের দাম বেশ চড়া। তার উপর সে বেজায় বদমেজাজিও বটে। মেজাজ দেখেও খদ্দেররা হটে যায়। বড় করে পাতা একটা ত্রিপলের উপর সাজানো পসরা, এক কোণে দানু গম্ভীর মুখে চুপচাপ বসা। সনাতন একটা পুরনো বিবর্ণ চটি বই উল্টে পাল্টে দেখছিল। বইটার নাম সশরীরে অদৃশ্য হইবার কৌশল। সেখানা রেখে আর একখানা বই তুলল সে, শূন্যে ভাসিয়া থাকিবার সহজ উপায়। এসবে কি কাজ হয় দানু জেঠা? দানু বিরস মুখে বলে, কে জানে বাপু, আমি বই পেতে খালাস। কাজ হয় কি না তা বই যে লিখেছে তার সঙ্গে বুঝে নাও গে যাও। দানুর ওরকমই ক্যাটকেটে কথা। বই রেখে সনাতন অন্য সব জিনিস দেখতে লাগলো। হরেক জিনিস, ছোট বড়, ভাঙা আস্ত, নানা আকৃতি আর নানা প্রকৃতির জিনিস। একধারে ডাঁই করে থাকা রাবিশের মধ্যে সনাতন একটা কাঠের বাক্স দেখে সেটা টেনে আনলো। বেশ ভারী বাক্স, 10 ইঞ্চি লম্বা, 7 ইঞ্চির মতো চওড়া আর 4 ইঞ্চির মতো পুরু। এ রাখছে কি আছে দানু জেঠা? তাকে জানে বাপু, আমি খুলে দেখিনি। দেখেনি? সোনা দানা তো থাকতে পারে। তা থাকলে আছে। দানু বিরস মুখে বলে, তা সোনা দানা থাকলেই বা আমার কি? আমার 3 কুলে কেউ নেই। 3 কাল গিয়ে 1 কাল ফিকেছে। সোনা দানা দিয়ে আমার আর হবেটাই বা কি? হ্যাঁ বলো তো বাপু। সনাতন বাক্সটা খোলার চেষ্টা করছিল। দনু নিস্পৃহ চোখে চেয়ে দেখে বলল, ওভাবে কি খোলে রে বাপু? গা তালা যে আটকানো আছে। তাহলে চাবিটা দিন। চাবি থাকলে তো আমি খুলবো। চাবি টাবি নেই, বন্ধ বাক্সটাই শুধু পেয়েছি। কিনতে চাইলে কিনতে পারো, তবে 1000 টাকা দাম পড়বে। চোখ কপালে তুলে সনাতন বলে, 1000 টাকা? হ্যাঁ বাপু, ভেতরে সোনা দানা থাকলেও তোমার, ইট পাটকেল থাকলেও তোমার। সনাতন বাক্সটার গায়ের ময়লা রুমালে একটু ঘষে পরিষ্কার করে নিয়ে দেখল কালচে কাঠের উপর নানা নকশা খোদাই করা আছে। 1-150 বছরের পুরনো তো হবেই। সনাতন ভারী দনুমনায় পড়ে গেল। 1000 টাকা অনেক টাকা। ভেতরে ইটপাটকেলি যদি থাকে তাহলে শুধু বাক্সটার দামই 1000 টাকা পড়ে যাচ্ছে। খুবই ঠকা হয়ে যাবে। কিন্তু কৌতূহল বড়ই বলবতী। বন্ধ বাক্সই কি আছে তা জানার অদম্য কৌতূহলও তাকে পেড়ে ফেলল। কিছু কনসাম হয় না দানু জ্যাঠা? দানু পাথরের মতো নির্বিকার মুখ করে বলল, কখনো দেখেছো 1 পয়সাও দাম কমিয়েছি? এসব জিনিসের তো বাপু কোনো বাধা ধরা দাম নেই। যার শখ চাপে সে কেনে, তাতে সে ঠকতেও পারে, জিততেও পারে। দাম কমাতে পারবো না বাপু, ওই 1000 টাকাই দিতে হবে। সনাতন ভারী বেজার মুখে গেজে থেকে 1000টা টাকা বের করে দানুকে দিয়ে বলল, বাক্স থেকে কি বেরোবে কে জানে। লোভে পাপ, পাপে মৃত্যু, বুঝলেন দানু দাটা? দানু 1000টা টাকা আলগোছে নিয়ে আলখাল্লার পকেটে সাত করিয়ে বলল, তা বাপু পরে আবার আমাকে দোষ দিও না। কেনার জন্য তো তোমাকে আমার মাথার দিব্যি দিইনি। না দানু জ্যাঠা, আপনারা দোষ কি? ও বাক্সের জন্য আরও 2 জন এসে উড়ে গেছে। একজন 300 অব্দি উঠেছিল, অন্যজন 500 দিতে চেয়েছিল। আমি সাহেব বলে দিয়েছি, এ দোকানে দরাদরি হয় না। আমার দামে নিতে হয়, নাও, নইলে কেটে পারো। সনাতন বাক্সখানা তার ঝোলা ব্যাগে পুরি নিয়ে উঠে পড়ল। মনটা খচখচ করছে। 1000 টাকা বোকা দণ্ডই গেল আজ। সনাতন চলে যাওয়ার কিছুক্ষণ পর বেটে মতো রোগাপনা চেহারার একটা লোক এসে বেজার মুখে দানুকে বলল, দিন দাদা, বাক্সখানা দিন। 300 বলেছিলাম, আরো না হয় 200 দিচ্ছি। দানু ছোট চোখ করে লোকটাকে দেখে বলল,
বাক্স বাক্স তো বিক্রি হয়ে গেছে। লোকটা চমকে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ, বিক্রি হয়ে গেছে। কেন ছলচাতুরি করছেন মশাই? না হয় আরো 100 টাকা দিচ্ছি। বড় পছন্দ হয়ে গেছে বাক্সখানা। দানু বিরস মুখে বলে, মেলা ঘ্যান ঘ্যান করো না তো বাপু, তোমার মুরত জানা আছে। বাক্স 1000 টাকাতেই বিক্রি হয়েছে। এবার কেটে পড়ো, যাও। লোকটা হঠাৎ মাথায় দুহাত চেপে বসে পড়ল, বলল, সর্বনাশ। দানু তেরসা চোখে লোকটাকে দেখে নিয়ে বলল, কেন হে, সর্বনাশের কি হলো? লোকটা তড়াক করে লাফিয়ে উঠে বলল, কে কিনেছে বলতে পারেন? হ্যাঁ, তাকে জানে। কত খদ্দের আছে, আমি কি সবার নাম ঠিকানা লিখে রাখি নাকি? আহা, চেহারাটা কেমন সেটা তো বলতে পারেন। চেহারারই বা ঠিকই, হাটে কত লোক, সকলের চেহারা আলাদা করে মনে রাখা কি সোজা? আমি বুড়ো মানুষ, চোখেরও জোর নেই, মনেও থাকে না। সর্বনাশ হয়ে যাবে মশাই, একেবারে সর্বনাশ। আচ্ছা, লোকটার বয়স কত? কত 24-25, ওরকমই হবে বোধহয়। ফর্সা না কালো? ফর্সা, ফর্সার দিকে। মানে তার নামটা কি মনে আছে? না হে বাপু, ওসব মনে টনে নেই। বেটে লোকটা ভারী বিমর্ষ হয়ে চারদিকে হতাশভাবে একবার তাকিয়ে গুটি গুটি চলে গেল। দানু নির্বিকার বসে রইল। আরও 8 ঘন্টা বাদে বেশ মুস্কো চেহারার একটা লোক এসে হাজির। এই লোকটাই 500 টাকা দর দিয়ে গিয়েছিল। মনে পড়ল দানুর। লোকটা এসেই কোটের ভেতরের পকেট থেকে একতাড়া 100 টাকার নোট বের করে 1000 টাকা গুনে দানুর দিকে বাড়িয়ে বলল, দিন দাদু, বাক্সটা দিন, 1000 টাকা দিচ্ছি। দানু বিরক্ত হয়ে বলল, আর 1000 টাকা দেখি যে লাভ নেই, বুঝেছ? বাক্স বিক্রি হয়ে গেছে। লোকটা চোখ পাকিয়ে বলে, তার মানে? দানু তেতো গলায় বলে, বাংলা ভাষাতেই তো কথা বলছি বাপু, তাও মানে বুঝতে কষ্ট হচ্ছে কেন? বাক্স বিক্রি হয়ে গেছে। লোকটা হঠাৎ চাপা একটা হুঙ্কার দিয়ে বলে, কে কিনেছে? তার আমি কি জানি, খদ্দের ঠিকুজি কুষ্টি রাখা তো আমার কাছে নয়। চালাকি করে দাম বাড়ানোর চেষ্টা করছেন না তো? দানু তাচ্ছিলের সঙ্গে বলে, এ দোকানে দাম বাড়ানো হয় না, কমানো হয় না। যা বাপু, যা, পাত দেখো। লোকটা হঠাৎ একটু হাসল, খুবই রহস্যময় হাসি। তারপর ঠান্ডা গলায় বলল, আজ থেকে 40 বছর আগে প্রতাপগড়ের মেজকুমার এক রাতে ঘোড়া দাবড়ে বাড়ি ফিরেছিলেন। পুরনো গড়ের কাছে তাকে বল্লম চালিয়ে খুন করা হয়, মনে পড়ে? দানু বিস্ফারিত চোখে লোকটার দিকে চেয়ে রইল, জবাব দিল না। লোকটা ফের বলল, গদাধরপুরের মস্ত মহাজন শঙ্কর শেঠকে কিভাবে খুন করা হয় মনে আছে? জানলা দিয়ে তীর ছুঁড়ে। দানু বিব্রত হয়ে একটা ঢোক গিলল। তাচ্ছিলের ভাবটা উবে গেছে। আরো বলবো, হবিবপুরের ব্রজেন মাস্টারের মৃত্যু হয় সাপের কামড়ে, কিন্তু সবাই জানে সে সময় মোহিত দাসের সঙ্গে বন্দ্রী প্রসাদের মামলায় ব্রজেন মাস্টার ছিল মোহিতের সাক্ষী। সেই সাক্ষী দিলে বদ্রীপ্রসাদ অবধারিত হারে, তাই সাক্ষী দেওয়ার আগের রাতে ব্রজেন মাস্টারকে সাপে কামড়ায়। আসলে সাপে কামড়ায়নি, সাপকে দিয়ে কামড়ানো হয়েছিল। দানু ফেস টুপিটা খুলে ফের পড়ল, একটু বিড়বিড় করলো আপন মনে, কি বলছে? এইসব ভালো কাজের পেছনে কার হাত ছিল জানেন? মছলন্তপুরের দানু হেস। পুলিশ তাকে কখনো ধরতে পারেনি, অ্যারেস্ট করে প্রমাণের অভাবে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। দানু গলার মাফলারটা খুলে আবার জড়িয়ে নিল। লোকটার চোখে আর চোখ রাখছিল না। আর দানু হেসের আরো গুণের কথা শুনবেন। প্রথম জীবনে চুরি, ডাকাতি, ছিনতাই করে সে 2 পয়সা কামাতো। মোটা টাকা পেলে খুন খারাপি করত। বয়স হওয়ার পর সে চোরাই জিনিসের ব্যবসা খুলেছিল। জীবনেও এসব কাজের জন্য সে কোনো সাজা পায়নি। বাড়ি চালাক চতুর ছিল সে, তা বলে ভাববেন না যে তার শত্রুর অভাব আছে। তাকে পেলে আজও তাকে খুন করার জন্য কিছু লোক খুঁজে বেড়াচ্ছে, বুঝেছেন? দানু মুখটা নিচু করে খানিকটা বিড়বিড় করলো। কি বলছে এসব? মানে এগুলো আমার কি দোষে? তারপর
লোকটার দিকে না তাকিয়েই বলল, এত কথা হচ্ছে কেমন? বলে বাক্সটা কে কিনেছে? মাধবগঞ্জের সনাতন রায়। কিরকম পোশাক? ধুতি, গায়ে আলোয়ান, কাঁধে সবুজ রঙের ঝোলা ব্যাগ, ব্যাগের মধ্যে বাক্সটা আছে। আলোয়ানের রং কি? নস্যি রঙের। চেহারা? ফর্সা, রোগা, লম্বা মতো, মাথায় কোঁকড়া চুল, নাকের বাঁ পাশে বড় আঁচিল আছে। ঠিক আছে, খুঁজে তাকে পাবই। একটা কথা বাপু। কি কথা? তুমি কে? আমি তোমার জম, সময় মতো তোমার সঙ্গে দেখা হবে, ভেবো না। বলে লোকটা চলে গেল। দানু বিফল হয়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তারপর ধীরে সুস্থে দোকান গোটাতে লাগলো। না, তার আজ মেজাজটা ভালো নেই। খানিকক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরি করে সনাতনের খিদে পেল। ঝিকর গাছের হাটে এলে রামগোপাল ময়রার দোকানের ছানা বড়া আর রাবড়ি তার মাথা, কিন্তু আজ বাক্সটা কিনতে গিয়ে পয়সা সব বেরিয়ে যাওয়ায় সেসব আর খাওয়া হবে না। সে গুটি গুটি তেলে ভাজার দোকানের দিকে এগোতে লাগলো। ঠিক এই সময়ে ভারী অমায়িক চেহারার গোলগাল একজন লোক তার সামনে ফস করে উদয় হয়ে হাসি হাসি মুখ করে বলল, আরে, মুখখানা যে বড় চেনা চেনা লাগছে। সনাতন লোকটাকে ঠাওর করে দেখেও ঠিক চিনতে পারল না। বলল, আপনাকে তো ঠিক চিনতে পারছি না, কে বলুন তো আপনি? আমাকে চিনলেন না? আমি হলুম পীরগঞ্জের নটবর পাল। খানিকক্ষণ ভেবে সনাতন মাথা নেড়ে বলল, না বাসাই, নটবার পাল নামে আমি কাউকে মনে করতে পারছি না। পীরগঞ্জ আমার চেনা জায়গা নয়। হ্যাঁ, হতে পারে মশাই, খুবই হতে পারে। তবে আমার বড়শালা হলো গে কালিকাপুরের দারোগা গণেশ হালদার। সনাতন মাথা নেড়ে বলল, না, চিনি না। তাও চিনলেন না? তবে বলি মশাই, ঝিকর গাছের হাটে প্রতি 5 জন লোকের একজন জানে যে নটবর পালের তামাক আর ভুসিমালের কারবারে লাখো টাকা খাটছে মশাই, লাখো লাখো টাকা। হ্যাঁ, তা বলে কি আর মনে সুখ আছে মশাই? কোনো সুখ আছে? সনাতন অবাক হয়ে বলে, তা সুখ নেই কেন? সুখ থাকবে কি করে বলুন? সুখ তো আর চাকর বাকর নয় যে ডাকলেই জো হুজুর বলে এসে হাজির হবে। আমারটা খাবে কে বলুন তো? কে খাবে আমারটা? আমার ছেলেপুলে নেই, ওয়ারিসও নেই, আছে শুধু টাকার পাহাড়। তাই তো মাঝে মাঝে নিশুত রাতে ঘুম ভেঙে উঠে বসে বলি, ওরে নটবর, তোর এই বিষয় সম্পত্তি কাকে দিয়ে যাবি বাবু? তোর কে আছে? তামশাই, পুষ্যি প্রস্তুত নিলেই তো পারেন। এ কথায় লোকটা শিউরে উঠে জিভ কেটে বলল, ও কথা আর বলবেন না মশাই, খুব শিক্ষে হয়ে গেছে। কেন, কি হয়েছিল? পুষ্যিপত্র নেব বলে সবে মনস্থির করেছি, কি করে যে মনের কথা চারদিকে ছড়িয়ে পড়লো কে জানে মশাই। হঠাৎ পালে পালে আন্ডা গন্ডা সব ছেলেপুলে হাজির হতে লাগলো। কোনোটা হাবাগোবা, কোনোটা বদমাস, কোনোটা মিটমিটে ডান। সব শিখিয়ে পড়িয়ে আনা মশাই, সব শিখিয়ে পড়িয়ে আনা। হ্যাঁ, নিজের নাম হয়তো বলল সুজিত দাস, বাপের নাম বলল হরণচন্দ্র মণ্ডল। এইসব দেখে শুনে ঘেন্না ধরে গেছে মশাই, ঘেন্না ঘেন্না। নাটবার বাবু, আলাপ করে বড় খুশি হলাম। এবার তাহলে আমি যাই, বেলাও পড়ে আসছে। আহা, তাড়াহুড়োর কি আছে মশাই? হ্যাঁ, হাট হলো মস্ত লোকশিক্ষার জায়গা। ভালো মন্দ, বিষয়ী বৈরাগী, সাধু চোর, শাক্ত বৈষ্ণব, কত রকমের মানুষ আসে এখানে। ঘুরে বেড়ালেই তো কত কিছু শেখা যায়। সনাতন বিব্রত হয়ে বলে, আগে তা বটে, তবে কিনা মানুষের তো খিদে তেষ্টা পায়। লোকটা একগাল হেসে বলে, বিলক্ষণ বিলক্ষণ, মানুষের শরীর বলে কথা, খিদে তেষ্টা না পাওয়ায় তো আশ্চর্যের বিষয়, কি বলেন? তাই তো বলছি। আমি আপনার সঙ্গে একমত। তবে দুঃখের কথা কি জানেন, খিদে তেষ্টা আমারও পায়। এক সময় পোলাও কালিয়া ছাড়া একবেলা চলতো না, হাঁড়ি হাঁড়ি রসগোল্লা উড়িয়ে দিয়েছি। কিন্তু এখন সব বারণ হয়ে গেছে মশাই, সব বারণ। পেঁপে দিয়ে শিং মাছের ঝোল আর মধুপর্কের বাটির এক বাটি ভাত ছাড়া আর পথ্যি নেই। কেন মশাই? ডাক্তাররা শরীরের নানা রকম রোগের সন্ধান পেয়েছে যে বেশি খেলেই নাকি মৃত্যু অনিবার্য।
তাই তো বলছি মশাই, আমার কি দুঃখের শেষ আছে? এত টাকা, এত ঐশ্বর্য, এত খাবার দাবারের আয়োজনের মধ্যে দাঁতে কুটো কামড়ে পড়ে থাকতে হয়। সেই যে কথাই বলে না, শানকিতে বজ্রাঘাত, এ হলো তাই কথাটা। কি ঠিক বললুম তো? হ্যাঁ, বোধহয় ঠিকই বলেছেন। এবার আমি আসি তাহলে। লোকটা ভারী করুণ মুখ করে তার দিকে চেয়ে থেকে একটু মিয়নো গলায়, রাবড়ি আর ছানা বড়া সনাতনের বড়ই প্রিয় জিনিস। বড্ড লোভে ফেলে দিল লোকটা। তবু সনাতন আমতা আমতা করে বলে, কিন্তু মশাই, আমাকে খাওয়ালে আপনার পাপ টাপ কাটবে না, এই বলে রাখছি কিন্তু। লোকটা হুঙ্কার দিয়ে বলে, কে বলে কাটবে না? কে বলল? আলবৎ কাটবে, পাপের বাবা কাটবে। এই তো 6 মাস আগে নকুল ভট্টাচ মশাইকে 1 হাঁড়ি দই আর 56টা রসগোল্লা খাওয়ালুম। বললে বিশ্বাস করবেন না মশাই, দইয়ের হাঁড়ির সাপ হচ্ছে আর শরীরও হালকা হচ্ছে। শেষে যখন রসগোল্লা খাচ্ছেন, তখন টপাটপ রসগোল্লা যেই গলা দিয়ে নামছে, আমার শরীরটা যেন ফুরফুর করতে লেগেছে। শেষে পাপ যখন চোখের জল ফেলতে ফেলতে আমাকে ছেড়ে চলে গেল, তখন শরীর একেবারে পালকের মতো হালকা, এত হালকা যে মেঝে ছেড়ে 1.5 হাত শূন্যে উঠে পড়ল। তখন আমি ভট্টাচ মশাইকে থামালুম, আর না ভট্টাচ মশাই, এরপর যে গ্যাস বেলুনের মতো উড়ে যাব। তা উনি তখন বিরক্ত হয়ে ওই 56টাতেই থামলেন, নইলে বিপদ ছিল। কি মুশকিল, আমি যে মোটেই বাবন নই, এই দেখুন আমার গলায় পৈতেও নেই। লোকটা একগাল হেসে বলে, চেনা বামুনের পইতে লাগে না হে। আসুন মশাই, আসুন আসুন, হাতে 5ই মঙ্গলবার, পাপ কাটে কিনা হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। সনাতনের ভারী সংকোচ হচ্ছিল, লোকটা পাগলই হবে। তবে সে আর গাইগুই করল না। পকেটে পয়সা নেই, খিদেটাও চাগর দিয়েছে। ভগবান কখনো কখনো গরিবকে এভাবেই হয়তো অযাচিত সাহায্য করেন। রামগোপালের রাবড়ি হলো সরে দুধে মাখামাখি, ওপরে ননি ভেসে থাকে, মুখে দিলেই মনে হয় স্বর্গে উঠে গেলাম। লোকটা দিলদরিয়া আছে। 1 পো রাবড়ি আর 10খানা ছানা বড়া হুকুম দিয়ে বসল। ভারী লজ্জায় লজ্জায় খাচ্ছিল সনাতন। তবে রামগোপালের রাবড়ি আর ছানা বড়া এতই ভালো জিনিস যে লজ্জা সংকোচ বজায় রাখা কঠিন। সনাতন খাচ্ছে আর নটবর সামনে বসে আহা ও করে যাচ্ছে। মাঝে মাঝে বলছে, আহা, বেশ রসিয়ে রসিয়ে খান্ত মশাই, অত তাড়াহুড়োর কিছু নেই। বেশ গুছিয়ে ধীরে সুস্থে জিভে টাগরায় মাখিয়ে নিয়ে খেতে থাকুন। সনাতন বলল, সেই চেষ্টাই তো করছি মশাই, কিন্তু রাবড়িটা যে জিভে গিয়ে হড়কে যাচ্ছে। তাহলে আর 1 পো দিতে বলে দিই। পাগল নাকি? আপনার তো দেখছি পাখির আহার। হ্যাঁ রামশাই, আপনাকে খাইয়ে সুখ নেই। গেল হপ্তায় এই দোকানে বসেই বিপিন বিশ্বাসকে 55টা ছানা বড়া চোখের পলকে উড়িয়ে দিল। ক্ষণজন্মা পুরুষ মশাই, সব ক্ষণজন্মা পুরুষ। খাওয়া শেষ হওয়ার পর নটবর পকেট থেকে 1খানা রূপোর ডিবে বের করে বলল, আমার মায়ের হাতে সোজা বেনারসি পাত্তির পান। একলি ইচ্ছে করুন, দেখবেন মনটা ভারী ফুটফুরে হয়ে যাবে। মিষ্টি মশলা দেওয়া আছে। সনাতন হাত বাড়িয়ে পানটা মুখে পুড়তে যাবে, ঠিক এই সময়ে একটা ঘটনা ঘটল। একটা মুস্কো চেহারার লোক ঝড়ের বেগে দোকানে ঢুকে শটান তাদের সামনে এসে দাঁড়িয়ে ধমকের সুরে বলল, নিশিকান্ত, এটা কি ব্যাপার? কুমার বাহাদুরের শিকার তুমি কোন সাহসে দখল করে বসে আছো? তোমার ঘাড়ে কটা মাথা? নটবর পালের বিনয়ের ভাবটা হঠাৎ উবে গেল, গলাটাও হয়ে উঠল ভারী গমগমে। হুঙ্কার দিয়ে বলল, আমি কে সেটা ভুলে যেও না গদাধর। আমি কিংসুকগিরির ম্যানেজার। এই জিনিসের উপর কিংসুকগিরির কোনো অধিকার নেই। ধর্ম তো ন্যায্য তো ওটা কুমার বাহাদুরের পাওনা। ওই বাক্সের জন্য বহু খুন খারাপি হয়ে গেছে ঋষিকান্ত। আরো কয়েকবার হলেও কুমার বাহাদুর পিছপা হবেন না। বটে বলে নটবর পাল লাফিয়ে উঠে বলল, তবে তাই হোক, আমিও তৈরি হয়ে এসেছি। বাইরে আমার দলবল রয়েছে। দেখো নিশিকান্ত, তুমি ভালোই জানো যে লড়াই হলে তুমি উড়ে যাবে। কুমার বাহাদুর রক্তপাত পছন্দ করেন না। তুমি ভালোই ভালো সরে পড়ো, আমি এ লোকটাকে সঙ্গে নিয়ে যাচ্ছি। নটবর রুখে উঠে বলল,
খবরদার বলছি গদাধর, একদম ওসব চেষ্টা করো না। তবে রে বলে গদাধর লাফিয়ে পড়ল নটবরের ঘাড়ে। নটবরও বড় কম যায় না। দেখা গেল সেও বিদ্যুৎ গতিতে পাশে সরে গিয়ে লোকটার ঘাড়ে একখানা রদ্দা বসিয়ে দিল। তারপর দুজনের চেয়ার টেবিল উল্টে গেলাস পিরিচ ভেঙে ধুমধুমার লড়াই করতে লেগে গেল। সনাতন দেখল এই সুযোগ। মারপিট দেখতে লোকজন জড়ো হয়ে যাওয়ায় তার সুবিধেও হয়ে গেল খুব। সে উঠে পড়ি কি মরি করে বেরিয়ে ছুটতে লাগলো। তার মনে হলো চারিদিক থেকে হঠাৎ একটা বিপদ ঘনিয়ে আসছে এবং তার মূলে আছে সদ্য কেনা কাঠের বাক্সটা। না, ঝিকর গাছের হাটে আজ ঘুরে বেড়ানোটাই সার হলো। কিছুই ঘটল না তেমন। জম্পেশ কিছু একটা না ঘটলে এই হাটে বাজারে আসার সুখটায় থাকে নাকি? ঘুরে ঘুরে নবকান্ত ভারী হেদিয়ে পড়ছিল। সেই চৈত মাসের দ্বিতীয় সপ্তাহে একবার আগুন লেগেছিল হাটে। আহা, কি দৃশ্য! চোখ জুড়িয়ে যায়। আগুন বাবা জীবন কেমন লাফিয়ে লাফিয়ে দরমা আর তেরপলের দোকানগুলো গপ গপ সাবার করছিল। লহমায় উত্তর দিকটা সাফ হয়ে গেল একেবারে। আর আগুনেরও বাহার কি! যেমন রাঙা রং মাখা তেমনি তেজ। তেমনটি আর দেখল না নবকান্ত আজ অব্দি। আগুনের হলকা না হোক ৬০-৭০ ফুট উঁচুতে উঠেছিল। বসেকটাও খারাপ যায়নি। সংক্রান্তির আগের দিনই হবে। ঝিকরগাছার জমজমাট হাটের মধ্যে শিবের ষাঁড় কেলোহাবুকে কে যেন খেপিয়ে নিয়ে ঢুকিয়ে দিয়েছিল। তারপর সে কি লণ্ডভণ্ড কাণ্ডটাই না হলো। প্রথমেই উড়ে গেল পটলওয়ালা গদাই দাস। চারদিকে পটলগুলো যেন বন্যার মতো ঢেউ খেলে ছড়িয়ে পড়ল। ক্ষেমা নদীর আলুর পাইকারি কারবার। বিরাট দাড়িপাল্লায় পেল্লায় পেল্লায় বস্তা ওজন হচ্ছিল। কেলোহাবুর গুতোই বস্তা শুদ্ধ আলু শূন্যে উঠে চারিদিকে শিলাবৃষ্টির মতো আলু ঝরে পড়তে লাগলো। কানাবষ্টম হরেন গোসাই নিতাই খ্যাপার গান গেয়ে লোক জমাচ্ছিল। তা বষ্টমের পোক এলো হাবুর গুতোই উড়ে গিয়ে পড়ল নিধিরামের দোকানের চালে। ছুটে পালাতে গিয়ে জ্ঞান মাস্টারের ধুতি খুলে নিশানের মতো উঠতে লাগলো। নবকৃষ্ণের জিলিপির কড়াই উল্টে সারা গায়ে ফোসকা। কত লোকের যে উল্টো পাল্টা পালাতে গিয়ে হুড়োহুড়িতে পাটা ভেঙেছিল তার লেখাজোখা নেই। আহা, দেখেও সুখ। তারপর মাস দুই বড্ড মন্দা গেছে বটে। গত সপ্তাহে নরেন ঘোষের সঙ্গে সাতকড়ি নন্দীর একখানা ঝগড়া হয়েছিল বটে। সাতকড়ি ঝগড়ায় বড্ড ভালো। এমন মোক্ষম কথা কইবে যে কান জুড়িয়ে যায়। কিন্তু নরেন ঘোষটা কাজের নয়। রেগে গেলে তোতলাতে থাকে, চোখ মুখ রাঙা হয়ে যায়। ওরে বাপু, ঝগড়াটাও না একটা আর্ট। মাথাটি ঠান্ডা রেখে পাটে পাটে কথা কইতে হয়। তার মধ্যেই হুল দিতে হয় মিষ্টি করে। গলার ওঠা পড়াও এক এক জায়গায় এক এক রকমের হওয়া চাই। তা দেখা গেল নরেন ঘোষের ঝগড়ায় এখনো অন্নপ্রাশনটাই হয়নি। দু চার কথার পরে রণে ভঙ্গ দিল। ধুস, ভালো ভালো চর্চা সবে উঠে যাচ্ছে দেশ থেকে। হরেকেষ্টর জিলিপি আর গোড়া ময়রার বোঁদে। এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে। ঝিকর গাছের হাটে এলে একবার জিলিপি, অন্যবার বোঁদে নবকান্তর বাঁধা। ঘুরে ঘুরে খিদেটা চাগার দেওয়ায় নবকান্ত গোড়া ময়রার দোকানের দিকে গুটি গুটি এগোচ্ছিল। আজ বোঁদে। হঠাৎ উদ্ভ্রান্ত চেহারার অল্প বয়সী একটা ছোকরা ঝড়ের বেগে এসে তার পথ আটকে বলল, মশাই, আপনাকে আমাকে একটু সাহায্য করতে পারেন? আমার বড় বিপদ। বিপদের কথায় ভারী খুশি হয়ে নবকান্ত বলল, বাহ বাহ, এ তো খুব ভালো কথা। তা কি বিপদ, বেশ খোলসা করে বলো তো। ছোকরা মাথা নেড়ে বলল, বলার সময় নেই, এই বাক্সখানা দয়া করে চাদরের তলায় লুকিয়ে নিন তো। বলেই তার হাতে একটা ভারী কাঠের বাক্স প্রায় জোর করেই গুজে দিয়ে বলল, আমার নাম সনাতন রায়। হ্যাঁ, মাধবগঞ্জে বাড়ি, দয়া করে নামটা মনে রাখবেন। বলেই ছোকরা ফের ঝড়ের বেগেই উধাও হল। নবকান্তর একগাল মাঝি। ব্যাপারটার মাথা মুন্ডু সে কিছুই বুঝতে পারল না। তবে তার কাণ্ড জ্ঞান আছে। সে বুঝল ব্যাপারটা আর যাই হোক, তার রহস্যটা এই বাক্সের মধ্যেই ঘাপটি মেরে সে দিয়ে রয়েছে। নবকান্ত এদিক সেদিক চেয়ে বাক্সখানার চাদর দিয়ে ঠেকে নিল। গোড়া ময়রার বোঁদের চেহারা যেমন মুক্তর মতো স্বাদেও তেমনি। কিন্তু আজ নবকান্ত তেমন স্বাদ পাচ্ছিল না। আনমনে খেয়ে যাচ্ছিল মাত্র। কোলে চাদর ঢাকা দেওয়া কাঠের ভারী বাক্সটা।
দুশ্চিন্তা সেটা নিয়েই। ছোকরা বলছিল যে তার বড় বিপদ, তা বিপদ যদি এই বাক্সখানার জন্যেই হয় তাহলে সেই বিপদ আবার নবকান্তকেও তাড়া করতে পারে। চোখের সামনে ঘটনা ঘটতে দেখলে নবকান্ত খুশি হয় বটে, কিন্তু তা বলে ঘটনায় জড়িয়ে পড়তে সে মোটেই ভালোবাসে না। শ্যামাপদ যে বলে একটা বেটে মতো টেকো লোক গদগদ মুখে তার সামনে এসে দাঁড়ালো। বড্ড অন্যমনস্ক ছিল বলে নবকান্ত কিছু বুঝতে না পেরে হা করে চেয়ে রইল। লোকটা বড় বড় দাঁত বের করে গ্যালগ্যাল করে হেসে বলল, জেল থেকে পালিয়ে এসেছে শুনলাম। শুনে ইস্তক বড্ড খুশি হয়েছি। তা পালাবে নাই বা কেন? জেলখানা কি আর ভালো জায়গা? সব কয়েদেরই উচিত জেল থেকে পালিয়ে আসা। সেই জন্যই তো মুনি ঋষিরা বলে গেছেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লপাট। নবকান্ত ফ্যাল ফ্যাল করে চেয়ে বলে, কি বলছেন? আমি তো তার মাথা মুন্ডে কিছুই বুঝতে পারছি না। আহা, ভয় পেও না ভাইয়া, আমি তো আর পাঁচকান করতে যাচ্ছি না। আমি তেমন লোকও নই। পুলিশকে খবর দিয়ে তোমাকে ফের ধরিয়ে দেব। পুলিশ তোমাকে হন্যে হয়ে খুঁজছে বটে, কিন্তু আমার মুখ দিয়ে টু শব্দটিও বেরোবে না। নবকান্ত চটে উঠে বলল, পুলিশ পুলিশ আমাকে খুঁজবে কেন মশাই? লোকটা সঙ্গে সঙ্গে সান্ত্বনা দিয়ে বলে, আহার, ওইটাই তো পুলিশের দোষ। জেল থেকে পালালে এমন কি দোষ হয় বাপু? তাও তো বুঝি না। হ্যাঁ, কি সুখের জায়গা সেটা শুনি। বিছানায় সারপোকা, মশার কামড়, ইঁদুর আরশোলার উৎপাত, তার উপর খাওয়ার যা ছিঁড়ি, লপসি আর ঘাট। হ্যাঁ, জেলখানা কি আর থাকার মতো জায়গা হলো বাপু? না হয় মুকুন্দপুরের শীতল দাসকে তুমি খুনি করেছ, কিন্তু তাতে কি? শীতল দাসও তো আর সাধু সাজ্জন ছিল না। তার পাপের ফিরিস্তিখানাও তো কম লম্বা নয়। খুনটা করে দেশের একরকম উপকারই তো করেছো। হে কি না জানি না মশাই, তবে এখন আমার একটা লোককে খুন করতে ইচ্ছে করছে। হ্যাঁ, আর সেই লোকটা হচ্ছেন আপনি। যেন ঠাট্টার কথা শুনছে এমন ভাবে হে হে করে হেসে লোকটা বলল, ওইটাই তো তোমার দোষ শ্যামাপদ। এমনিতে তো তুমি লোক খারাপ নাও। আমরা তো বলি শ্যামাপদর মাথাটি ঠান্ডা থাকলে সে একেবারে গঙ্গা জল, হ্যাঁ, আর মাথা গরম হলে সে মুচির কুকুর। রাগটা সামাল দিতে পারো না বলেই না এই অবধি 7-7টা খুন করে ফেললে। দু একটা বেশি কম হতে পারে, সেটা ধরছি না। তা যাকে ভাই, সেসব কথা বাদ দাও। কিন্তু জেলখানার মতো বিচ্ছিরি জায়গা থেকে যে বেরিয়ে এসেছো তা দেখে বড় আনন্দ হচ্ছে। তা তোমার কাঁকালে চাদরে ঢাকা ওটি কি বলো তো? ক্যাশ বাক্স মনে হচ্ছে। নবকান্ত হুঙ্কার দিয়ে বলে উঠল, কে বলেছে ক্যাশ বাক্স? হ্যাঁ হ্যাঁ, তা বাবু ক্যাশ বাক্স কি আর খারাপ জিনিস? টক করে এমন রেগে যাওয়া কেন? হাটে এসে যদি কারো ক্যাশ বাক্স হাতিয়ে নিয়েই থাকো তাহলে অন্যায়টা বা কী হয়েছে বলো? হ্যাঁ, এসব একটু আধটু না করলে তোমার চলবেই বা কিসে? জেলখানা থেকে পালিয়ে এসেছো, এখন পয়সা করি না হলে চলে? আমি তো এর মধ্যে খারাপ কিছু দেখছি না। তা কেমন পেলে ক্যাশ বাক্সে? 2-4 হাজার টাকা হবে না? লোকটা বেশ গলা তুলেই কথা কইছে, ফলে আশেপাশের লোক ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে তাকাচ্ছে তাদের দিকে। নবকান্ত প্রমাদ কুনল। লোকটা খুব গ্যালগ্যাল করে হেসে বলে, তোমার নজর বরাবরই উঁচু। ছোটোখাটো কাজ করার লোক তুমি নাও। মারি তো গন্ডার, লুটি তো ভান্ডার। তা আজ তো একখানা ক্যাশ বাক্সই যদি লুট করলে, তবে গোড়াময়ের আর বদি কেন? শেফালি কেবিনের মোগলাই পরোটা আর কষা মাংস কি দোষ করলো হে? শ্যামাপদ? আমি শ্যামাপদ নই, আপনি ভুল করছেন। আহা, এই পরিস্থিতিতে যে নামধাম পাল্টে ফেলতে হয় তা কি আর আমি জানি না? তার নতুন নামটা কি নিলে হে? বেশ ভালো দেখে একটা নাম নিয়েছে তো। নবকান্ত বুঝতে পারছিল আর দেরি করা ঠিক হবে না। বোঁদের দামটা টেবিলে রেখে সে টক করে উঠে পড়ল। চললো নাকি হ্যাঁ শ্যামাপদ? তাই এসো গিয়ে, সব ভালো যার শেষ ভালো তার। নবকান্ত বেরিয়ে হনন করে হাঁটা দিল। সকালবেলাটাই রাজা মহেন্দ্র সিংহাসনে বসে ঘুমোচ্ছিলেন। বুড়ো বয়সের ওটাই দোষ, যখন তখন ঘুম পেয়ে যায়। সিংহাসনটার অবস্থা অবশ্য খুবই খারাপ। খাটের উপর পেতলের পাত লাগানো ছিল, সেগুলো পুরনো হয়ে উঠে যাচ্ছে। গদির ছোবড়া বেরিয়ে পড়েছে। ছারপোকার উপদ্রবও আছে খুব। বসলে মোটেই আরাম হয় না।
বরং অসাবধান হলে ভাঙা পেতলের পাতে কিংবা উঠে থাকা পেরেকের খোঁচা লাগে। গদির ছোবড়া কুটকুট করে, তবু মহেন্দ্র বেশ আরাম করে গুটিসুটি হয়ে বসে রোজই ঘুমিয়ে পড়েন। ঘুমের একটা সুবিধের দিকও আছে, অভাব অভিযোগ শুনতে হয় না। একটু আগেই রানীমা এসে লম্বা ফিরিস্তি শুনিয়ে গেলেন। সর্ষের তেল বাড়ন্ত, গয়লার টাকা না মেটালে দুধ বন্ধ করে দেবে, মুদির দোকানে 300 টাকার উপর ধার, ঠিকে লোক কাজ করতে চাইছে না, দক্ষিণের ঘরে দেওয়ালের চাপড়া খসে পড়েছে ইত্যাদি। আজ সবই ঘুমটা এসেছে। হঠাৎ 2-4 জন প্রজা এসে হাজির। ফটিকরা এসে বলল, মহারাজ, তামা তুলসী ছুঁয়ে বলতে পারে জীবনে কখনো রাজবাড়ির কুটো কাজটিতেও হাত দিইনি, কিন্তু রাজকুমার তার দলবল নিয়ে গিয়ে কি হেনস্থাটাই করলো আমাকে 5 জনের সামনে। আমার বউয়ের গলার বিছে হাতটা নাকি রানীমার বাপের বাড়ি দেওয়ার জিনিস, আমার বৌমার হাতের বালাজোড়া নাকি মহারাজ মহতাবের আমলে বড় রানীমা পড়তেন, তাছাড়া কাঁসার বাসন, রূপোর ঘট এসবই নাকি রাজবাড়ি থেকে আমিই সরিয়েছি। বলুন তো, গরিবের উপরে কি অত্যাচার। নয়ন সামন্ত বুড়ো মানুষ এসে হাত জোড় করে বলল, মহারাজ, বছরটাক আগে গোবিন্দপুরের গোহাটা থেকে দুধের গাইটা কিনে এনেছিলাম। কোন সুবাদে সেটা রাজবাড়ির গরু হলে সেটা তো বুঝতে পারছি না। রাজকুমারের সেনাতরা গিয়ে বলল, এই তো রাজবাড়ির সেই কামধেনু গরু। ওরে বেটা, গরু চুরি করেছিস সেজন্য কিছু বলছি না, কিন্তু রোজ সকালে 2 সের করে দুধ দিয়ে আসবি। এর একটা বিহিত না করলে যে গঙ্গাধরপুরে বাস ওঠাতে হবে। গণেশ হালদার হন্তদন্ত হয়ে এসে বলল, হালদারের জমিটা আপনার পিতা ঠাকুরের কাছে আমার বাবা ন্যায্য দামে কিনে নিয়েছিলেন মহারাজ, মনে নেই? হ্যাঁ, আমার দলিলও আছে, কিন্তু রাজকুমার সে দলিল স্বীকার করতেই চাইছেন না মোটে। খরচাপাতি করে ধান কিনলুম, তা শুনছি নাকি ফসল সব রাজবাড়িতে তুলে না দিয়ে গেলে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। আপনার রাজত্বে শেষে সপরিবারে বেগুন পোড়া হয়ে মরবো মহারাজ। সতীশ বিশ্বাস রোগাভোগা ভীতু মানুষ ভারী কাহিল মুখ করে এসে বলল, মহারাজ, রাজকুমার বহুকাল পরে ফিরে এসেছেন, তাতে তো আমাদের আনন্দেরই হবার কথা মহারাজ। তা আনন্দ আমাদের হচ্ছেও, খুবই হচ্ছে, কিন্তু উনি বলেছেন মাসে মাসে 200 টাকা করে খাজনা না দিলে ওর লেঠেলরা আমার বাড়িতে চড়াও হবে। মহারাজ, এত খাজনা তো সরকার বাহাদুরকেও দিতে হয় না, শেষে কি শুকিয়ে মরবো? কিন্তু শিকদার বলল, রাজকুমারের ভয়ে আমরা নালিশ জানাতে আসতেও ভয় পাই। তা আজ তিনি সকালবেলায় দলবল নিয়ে কোথায় যেন গেছেন বলে সাহস করে এসেছি। আপনি প্রজাপালক রাজা, আপনি না বাঁচালে আমাদের যে ধন প্রাণ দুটোই যাবে। কথাটা ঠিক নয়। রাজা মহেন্দ্রর রাজত্ব বলে কিছুই আর অবশিষ্ট নেই। প্রজারাও আর তার প্রজা নয়, তবু এদের প্রতি তার একটা দায়িত্ব তো আছে। ঘটনাটা হলো 10-12 বছর আগে তার ছেলে নবেন্দ্র কালীমাস্টারের কানমলা খেয়ে রাগে অভিমানে নিরুদ্দেশ হয়ে যায়। তন্ন তন্ন করে খুঁজেও তাকে পাওয়া যায়নি। রানীমা কেঁদে কেটে শয্যা নিয়েছিলেন। ছেলেকে খুঁজতে জলের মতো টাকাও খরচ করেছিলেন মহেন্দ্র, কোনো লাভ হয়নি। মাসখানেক আগে এরকমই এক সকালবেলায় রাজা মহেন্দ্র সিংহাসনে বসে ঘুমোচ্ছিলেন। হঠাৎ পায়ে সুরসুরি লাগায় আঁতকে উঠে দেখেন সামনে লম্বা চওড়া একটা লোক দাঁড়িয়ে আছে, পেছনে আরও 10-12 জন। ডাকাত পড়েছে ভেবে তিনি হাওমাও করে উঠলেন, ওরে বাপু, তোরা বড্ড ভুল জায়গায় এসে পড়েছিস। এ বাড়িতে ডাকাতি করার মতো কিছু না নেই রে। সেই 51 বছর আগে শেষবার ডাকাতি হয়েছিল, এখন ছিচকে চোরও আসে না। তোরা বরং ওই ভল্লনাথ গোবিন্দ সব ওদের বাড়িতে যা। লোকটা একগাল হেসে বলল, বাবা, আমাকে চিনতে পারলে না? আমি যে তোমার নরেন্দ্র। নরেন্দ্র? মহেন্দ্র হা হয়ে গেলেন। 10-12 বছর আগে নরেন্দ্রর 10-12 বছর বয়স ছিল। এখন সে এত লম্বা চওড়া হয়েছে যে চেনার উপায় নেই। তাছাড়া মহেন্দ্র চোখেও কম দেখেন। খবর পেয়ে রানীমা ধেয়ে এসে ছেলেকে জড়িয়ে ধরে সে কি কান্না, কোথায় ছিলি বাপ, এতকাল মাকে ছেড়ে, এতদিনে বুড়ো মা বাবার কথা মনে পড়ল, ওরে তোরা শাঁখ বাজা উলুদে, এইসব কথা বলে রানীমা কান্নাকাটি শুরু করলো। কিন্তু শাঁখ বাজানো বা উলু দেওয়ার মতো লোকই তো নেই রাজবাড়িতে।
বুড়ি দাসী সুবালাই মস্ত শাকখানা নিয়ে বিস্তর ফু দিল বটে, কিন্তু দম নেই বলে আওয়াজ বেরোল না। রানীমা বাজারে লোক পাঠিয়ে রাজকীয় ভোজের আয়োজন করলেন। তারপর সোনার থালা রূপোর বাটি বের করারও হুকুম হলো, কিন্তু কার্যত দেখা গেল সেসব কিছুই আর রাজবাড়িতে নেই। বহুকাল আগেই বিক্রি ঠিকই হয়ে গেছে। আয়োজনের খামতি হলেও আনন্দের তেমন খামতি হলো না। পাড়া শুদ্ধ লোক ঝেঁটিয়ে এসে রাজকুমারকে দেখে গেল। বুড়ো পুরুত থুতনি নেড়ে রাজকুমার নরেন্দ্রকে আদর করে বললেন, সেই মুখ, সেই চোখ কতটুকু দেখেছে। নরেন্দ্র যে অভাবী মানুষ নয় তা তাকে দেখেই বোঝা যায়। আঙুলে দামি আংটি, হাতে দামি ঘড়ি, গলায় সোনার চেন, পকেটে টাকা, জামা কাপড় রীতিমতো ভালো, মুখে মিষ্টি হাসি আর বিনয়ী ব্যবহার। ছেলে কেষ্টবিষ্ট হয়ে ফিরেছে মনে করে রাজা মহেন্দ্র আশায় বুক বাঁধলেন। আজকাল ভাতের পাতে ডাল, ভাত আর ঘাট ছাড়া বিশেষ কিছু জোটে না। দুধটুকু পর্যন্ত হিসেব করে খেতে হয়। বাজারে মেলা ধার বাকি। মহারানী ছেঁড়া শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছেন। বেতন না পেয়ে নায়েব, গোমস্তা, চাকর বাকর সব বিদেয় নিয়েছে। রাজবাড়ির বড়ই দুর্দশা। ছেলে যদি এবার সুখের মুখ দেখায়। তা পরের দিন সকালেই সুখের মুখ দেখে ফেললেন মহেন্দ্র। সিংহাসনে বসে সবে তন্দ্রাটি এসেছে, তার ছেলের দুই সন্ডামার্কা ঠ্যাঙাতে সে তার দুই পা দাবাতে বসে গেল। মহেন্দ্র আঁতকে ও বাবা রে বলে চেঁচিয়ে উঠলেন। বিগলিত হাসি হেসে তারা বলল, লাগলো নাকি রাজামশাই? মহেন্দ্র আতঙ্কিত হয়ে বললেন, বুড়ো বয়সের হাড় ভেঙে যাবে যে। তা বলে কি পদসেবা করবো না রাজামশাই? আমাদের উপর হুকুম আছে যে। হা হা, তা হুকুম দাঁড়লে কি আর করা, কিন্তু বাপু অভ্যেস নেই যে ওসব পদসেবা টেপা কি আমার সইবে। উপায় নেই রাজামশাই, পদসেবা না করলে আমাদের গর্দান যাবে। কুমার বাহাদুর আপনার মতোই তেজি পুরুষ, বেয়াদবি একদম পছন্দ করেন না। ওরে বাবা, তাহলে বরং হাতে একটু তেল মেখে নাও বাবারা, তোমাদের হাত যে শিরিষ কাগজের মতো খরখর করছে। আগে সে চেষ্টা কি আর করিনি। রানীমার কাছে তেল চাইতে গিয়েছিলাম, তা তিনি তেল শুনে যেন বুদ্ধাকার মতো চমকে উঠলে। মহেন্দ্র হাল ছেড়ে দিয়ে বসে রইলেন। দুই সন্ডা তার পদসেবা করেই ছাড়ল না। পা ছেড়ে হাতে উঠল, হাত ছেড়ে কাঁধে, তারপর মাথাতেও বিস্তর তবলা টবলা বাজিয়ে যখন ক্ষান্ত হলো তখন মহেন্দ্র নেতিয়ে পড়েছেন। দুদিন বিছানা ছেড়ে উঠতে পারেননি। তৃতীয় দিন সিংহাসনে গিয়ে বসতে না বসতেই আটকে উঠে দেখলেন দুই সন্ডা আবার এসে হাজির। প্রাণের মায়া ছেড়েই দিয়েছেন মহেন্দ্র, শুধু একটা দীর্ঘশ্বাস ফেললেন। সন্ডারা পা দাবাতে দাবাতে বলল, তা রাজামশাই, রাজবাড়ির পেছনের পুকুরটা কি আপনার নয়? সকালে জাল নিয়ে মাছ ধরতে গিয়েছিলাম, তা 3-4টে লোক লাঠিসোঁটা নিয়ে তেড়ে এলো। শুনলাম তারা নাকি পুকুর ইজারা নিয়েছে, সত্যি নাকি? হ্যাঁ বাবারা, হলধর দাসের কাছে ইজারা দেওয়া আছে বটে। তা বলুন। তা আমরা অনেক কাকুতি মিনতি করলুম যে একখানা 5-7 সেরি রুই মাছ হলেই আমাদের চলবে। রাজবাড়িতে নাজরানা দেওয়ারও তো একটা নিয়ম আছে নাকি বলুন? হ্যাঁ, তা কিছুতে রাজি হয় না। তাই তখন মোলায়েম করে 2-4টা রাদ্দা মারতেই হলো। সে কি মারধর করেছ? সর্বনাশ, থানা পুলিশ হবে যে। হ্যাঁ না, সে ভয় নেই। তারা লক্ষ্মী ছেলের মতো যে যার ঘরে গিয়ে শুয়ে বসে আছে, কেউ থানামুখ হয়নি। ওই একখানা 10 সেরি রুই মোটে ধরা হয়েছে, বুঝলেন তো। পরের দিন ফের পা দাবাতে বসে সন্ডারা বলল, আচ্ছা রাজামশাই, রাজবাড়িতে চোরা কুটুরি টুটুরি নেই? না হে বাপু, ছিল কিছু, সব ধসে গেছে। ও আচ্ছা, দেওয়ালে টেওয়ালে কোথাও লুকোনো সিন্দুক টিন্দুক? না বাবা, সেসব কিছু নেই। আর ওই যে সোনার উপর বাসন টাসনগুলো? মহেন্দ্র হাত উল্টে বললেন, সেসব কবে বিক্রি বাটা হয়ে গেছে। তা বাবারা এসব জানতে চাইছো কেন? আগে সাবধান হওয়ার জন্য জেনে নিচ্ছি, বুঝলেন তো। মানে চারদিকে যা চোর ছ্যাঁচোরের উৎপাত, জিনিসপত্রের একটা হিসাব থাকা ভালো। মহেন্দ্র একটা দীর্ঘশ্বাস ফেললেন। গতিক তাঁর সুবিধে ঠেকছে না। একদিন রাজা মহেন্দ্র দুপুরবেলা ছাদে বসে রোদ পোহাচ্ছেন। এমন সময় ভারী জড়সড় হয়ে একটা লোক তার সামনে এসে পেন্নাম করে দাঁড়ালো। মহেন্দ্র আটকে উঠে বললেন, না না বাবারা, ওই এখন আমার পা দাবানোর দরকার নেই, সকালেই হয়ে গেছে।
আমি পা দাবাতে আসিনি মহারাজ। মহেন্দ্র সন্দিহান হয়ে বললেন, তবে কি গুপ্তধন? আজ্ঞে না, আমি রাজকুমারের দলের লোক নই। নিশ্চিন্তির শ্বাস ছেড়ে মহেন্দ্র বললেন, বাঁচালে বাবা। তা তুমি কে? অধমের নাম শ্রীদাম খড়খড়ি। কি চাও বাপু? আগে একটু কথা ছিল, অনেকদিন ধরে সুযোগ খুঁজছি। তা কুমার বাহাদুরের লেঠেলদের দাপটে রাজবাড়ির ত্রিসীমানায় ঘেঁষতে পারিনি। তা দেখলাম দুপুরের দিকে তেনারা খেয়ে দিয়ে একটু ঘুমন। ঘুমেরও দোষ নেই। আজ এই পদ্মলোচন বাবুর পুরুষ্ট পাঠাটা নিয়ে এসে কেটে খেয়েছেন তো, গুরুভোজনের পর ঘুম তো আসবেই। পদ্মলোচনের পাটা? বলো কি হে, সে যে ভয়ঙ্কর রাগী আর মারমুখ লোক। তাই ছিলেন, তবে এখন তার পাকানো গোপ ঝুলে পড়েছে। রক্ত জল করা চাউনি ঘোলাটে মরে গেছে। উঁচু গলায় কথাটিও কন না। আর তা হবে নাই বা কেন বলুন? কুমার বাহাদুরের লোকেরা যে তাকে তার ছেলেপুলে নাতিপুতির সামনেই 50 বার কান ধরে উঠবস করিয়েছে। বলো কি? আজ্ঞে, এইসব বৃত্তান্ত শোনাতেই আসা। আরও আছে নাকি? বিস্তার মহারাজ, বিস্তর, বলতে গেলে মহাভারত। মহেন্দ্র একটা দীর্ঘশ্বাস ফেললেন। না, গতিক সুবিধের নয়। মহারাজ, যদি আস্পর্ধা বলে না ধরেন তাহলে শ্রীচরণে দুটো কথা নিবেদন করি। হ্যাঁ, তা বলে ফেলো বাপু। রাজকুমার নরেন্দ্রর বা বগলের নিচে একটা লাল জুড়ুল ছিল। মহেন্দ্র অবাক হয়ে বললেন, ছিল নাকি? আগে এ অধমের আর কিছু না থাক, ভগবান দত্ত দুখানা চোখ আছে। রাজকুমার যখন ছোটটি ছিলেন তখন কোলে পিঠেও করেছে কি না? তা জুড়ুলের কথাটা উঠছে কেন? মাথা চুলকে ভারী লাজুক মুখে শ্রীদাম বলল, আগে জুড়ুলটা এখন আর নেই। মহেন্দ্র শটান হয়ে বসে বললেন, নেই? তাহলে সেটা গেল কোথায়? আগে জুড়ুল যথাস্থানে আছে। এই তো বড্ড গোলমেলে কথা বাপু। একবার বললে জুড়ুল ছিল, একবার বললেন নেই, ফের বললে জুড়ুল যথাস্থানে আছে। মানে তাহলে মানেটা কি দাঁড়ালো? এগে এই ব্যাপারটা যেমন গোলমেলে তেমনই আবার জলের মতো সোজা। জুড়ুলটা যথাস্থানে আছে মানে হলো সেটা অস্থানে নেই। তা বাপু, জুড়ুলটা ওরকম লাফালাফি করে বেড়াচ্ছে কেন? এক জায়গায় গ্যাট হয়ে বসে থাকলেই তো হয়। জুড়ুলকে দোষ দেবেন না মহারাজ। জুড়ুলরা লাফালাফি করতে মোটেই পছন্দ করে না। যে জায়গায় থাকার জুড়ুল সেখানে গ্যাট হয়ে বসে আছে। তাহলে যে বললে নেই? শুধু নেই বলিনি মহারাজ, সেই সঙ্গে আছেও তো বলেছি। ব্যাপারটা তো তাহলে আরো জটিল হয়ে উঠল হে। যে আজ্ঞে, ওই জুড়ুল ব্যাপারটা খুবই জটিল। তবু যদি মহারাজ অভয় দেন তো বলি, রাজকুমার যখন ছোটটি ছিলেন তখন তার বা বগলের নিচে লাল একটা জুড়ুল ছিল। যখন দিব্যি লম্বা চড়া হয়ে আপনার কোলে ফিরিয়ে এসেছেন তখন তার বা বগলের নিচে জুড়ুলটার চিহ্ন মাত্র নেই। এটা কি করে হয় একটু ভেবে দেখেছেন? রাজা মহেন্দ্র খুবই ভাবিত হয়ে বললেন, তাই তো হে বাপু, এ তো বেশ সমস্যাতেই পড়া গেল দেখছি। তুমি কি বলতে চাও জুড়ুলটা বাঁ বগলের নিচে থেকে ডান বগলের নিচে সরে গেছে? না মহারাজ, সেটা বাঁ বগলের নিচেই আছে। রাজা মহেন্দ্র হতাশভাবে মাথা নেড়ে বললেন, না হে বাপু, জুড়ুলটার মতিগতি আমি ভালো বুঝছি না। একটু তলিয়ে ভাবুন মহারাজ, তাহলেই বুঝবেন। ওরে বাপু, অত ভাবাভাবির কি আছে? বুঝিয়ে বললেই তো হয়। এগে ফাঁদালো করে বলতে ভরসা হয় না মহারাজ। ঘাড়েতে একখানা বই মাথা নেই, তাই টাপে টুপে বলছি। কেন হে বাপু, ভেঙে বলতে দোষকে? গর্দান যেতে পারে যে, আপনিও কুপিতে হতে পারেন। মহেন্দ্র মাথা নেড়ে বললেন, ওরে বাপু, আমি গর্দান টর্দান নিতে মোটেই পছন্দ করি না। বুড়ো বয়সে ঘটি বাটি তুলতে মাজায় ব্যথা হয়, তাই খাড়া। হ্যাঁ, নির্ভয়ে বলো বাবু শ্রীদাম, জুড়ুলটা বাবু বলে ছিল, এখন সেটা সেখানে নেই, এই তো? যে আজ্ঞে, আমার দেখা যাচ্ছে যেখানকার জুড়ুল সেখানেই আছে, এই তো।
একগাল হেসে শ্রীদাম বলল, এইবারই বুঝেছেন, চেপে একটু ভাবলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে এবার। তা বাবু, তুমি জুড়ুলটা সম্পর্কে এত জানলে কি করে? বলি, তোমার কি জুড়ুলেরই কারবার নাকি? একে না মহারাজ, আমার অন্যদিকে একটু হাত চাষ আছে। তা বাবু, জুড়ুলের কারবারও কিছু খারাপ ছিল না, ধা করে উন্নতি করে ফেলতে পারতে। তা তোমার হাত যশটা তাহলে কোন দিকে? মাথা নিচু করে শ্রীদাম ঘাড়টার চুলকে লজ্জার হাসি হেসে বলল, আপনি দেশের রাজা, একরকম বাপের মতোই। অবশ্য আগে দেশে কোটাল ছিল, কনস্টেবল ছিল, আজকাল সেই জায়গায় দারোগা হয়েছে, কনস্টেবল হয়েছে, ঠিক কিনা? খুব ঠিক। তা তারা কি জন্য হয়েছে বলুন? ওই তারা চোর ডাকাত ধরতেই এসেছে। তবেই দেখুন, হ্যাঁ, চোর ডাকাত ছাড়া দারোগা পুলিশের চলে না, ঠিক তো? খুব ঠিক। একে আমার তো মনে হয় চোর ডাকাত না থাকলে দেশটা যেন কানা হয়ে যায়। ভগবানের রাজ্যে সবাইকেই তো দরকার নাকি? বেড়ালকেও দরকার, ইঁদুরকেও দরকার, বাঘকেও দরকার, ছাগলকেও দরকার, সাদাকেও দরকার, কালোকেও দরকার, মানে একটা না হলে যে অন্যটা ফুটে ওঠে না। হ্যাঁ, সে তো ঠিক কথাই হে শ্রীদাম। হ্যাঁ, তাই বলছিলাম, আমার মতো মনীষীর কিছু দরকার আছে বলেই এই অধমের সৃষ্টি হয়েছিল। তা তুমি পুলিশ না চোর? চোর বললে কি আপনি রাগ করবেন? না হে বাপু, না, রাগ করবো কেন? পরিশ্রম করে উপায় করা কি খারাপ? তা বলে বাপু, এ বাড়িতে কিন্তু সুবিধে টুবিধে হবে না তোমার। হাত কচলে শ্রীদাম বলে, তার বলতে, এ বাড়িতে চোরের একাদশী একসময় কত ঘটিটা বাটিটা সরিয়েছি। হ্যাঁ, সেসব কথা ভাবতেও চোখে জল আসতে চাই। আহা, কি দিনকালই না ছিল! রাজপুত্ররা মোহর দিয়ে ঢিল মেরে মেরে আম পাড়ত, রাজবাড়ির কুকুরের গলায় ওই বকলসের বদলে থাকতো নেকলেস, পোলাও কালিয়া ছাড়া কাঙালি ভোজন হতো না। অতটা বলার দরকার নেই, আর একটু চেপে চুপে বললেই হবে, বললে তো। তাহলে জরুলের ব্যাপারটা নিয়ে ভাবতে বলছো? যে আগে একটু তলিয়ে ভাবুন। কাল আমি আবার এসে হাজির হব কেন? রাজকুমারের সেঙ্গাত বাবা সকলের ঘুম ভাঙার সময় হয়েছে কিনা, আর দেরি করা ঠিক হবে না। রাজামশাই খুবই চিন্তিতভাবে জুড়ুলের সমস্যা নিয়ে মাথা ঘামাতে লাগলেন। রাতে খেতে বসে রানীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, মানে তা নরেন্দ্রর বাবুগুলের নিচে নাকি একটা লাল জুড়ুল ছিল? আমি অবশ্য বিশ্বাস করিনি কথাটা। তা ছিল না কি? রানী বললেন, ওমা, বিশ্বাস না করার কি? আমার নবেনের বাবুগুলের নিচে লাল জুড়ুল তো ছিলই। কেমন বাপ গো তুমি, যে ছেলের জুড়ুলের কথা মনে রাখতে পারো না? তা বটে, মনে রাখাটা উচিতই ছিল। তা সেই জুড়ুল নিয়েই একটা সমস্যা দেখা দিয়েছে। জুড়ুলটা নাকি যথাস্থানে নেই। না, মানে যথাস্থানেই আছে, তবে আবার নাকি নেইও, আবার নাকি আছেও। মানে ভারী গোলমেলে ব্যাপার। শ্রীদাম বলছিল বটে। শ্রীদামটা আবার কে? বলল রানীমা। তার কথা আর বলো না, সে একটা চোর, তবে লোকটা ভালোই। রানীমা বলল, চোরও বলছো, আবার ভালো লোকও মনে হচ্ছে তাকে। আহা, চোরদের মধ্যে কি ভালো লোক নেই? খুঁজলে বিস্তর পাওয়া যাবে। রানীমা ফুঁস করে একটা শ্বাস ছেড়ে বললেন, তবে কথাটা খুব মিথ্যে নয়, নবেনের বাবুগুলের নিচে জুড়ুল নেই। যাকগে, জুড়ুল নিয়ে তাহলে আর মাথা ঘামাচ্ছি না। রানীমা রেগে বললেন, একদম না, নবেন ফিরে এসেছে, সেই আমার ঢের, জুড়ুল চুলোয় যাক। পরদিন দুপুরবেলা একগাল হাসি নিয়ে শ্রীদাম এসে প্রণাম করে সামনে দাঁড়ালো। রাজা মহেন্দ্র তাকে দেখে খুশি হয়ে বললেন, ওহে, বসো বসো। এই তলিয়ে ভাবলেন নাকি মহারাজ? তা আর ভাবিনি, যা একখানা সমস্যা ঢুকিয়ে দিয়ে গেলে মাথায়, যে আমার মাথা হোব হোব করছে। তোমাদের রানীমার সঙ্গে কথা হলো, তা বুঝলে বাপু, জুড়ুলটা নাকি ঘামাচ্ছি চুলকোতে গিয়ে উঠে গেছে। যে আগে সেরকম কি হয় না? এগে রাজা রাজরাদের ঘরে কিনা হয় বলুন, সবই হতে পারে। তবে রাজামশাই, আপনি আরও একটু তলিয়ে ভাবলে জুড়ুলের একেবারে গোড়ায় যেতে পারবেন। জুড়ুলের গোড়ায়? সেখানে যাওয়াটা কি ঠিক হবে? এগে না গেলেই যে নয়। কেন বলো তো?
ওখানে সব রহস্য ঘাপটি মেরে আছে মহারাজ। ও, তা তোমার রানীমা অবশ্য বলেছিলেন যে ছেলে বেশি না জুড়ুল বেশি। উনি দেখলাম জুড়ুলের বিশেষ ভক্ত টক্ত নন। এগে তবে কিনা জুড়ুল বাদ দিলে রাজকুমারের যে আর কিছুই থাকে না। আচ্ছা শ্রীরাম, তোমার কি সন্দেহ হচ্ছে এ ছেলেটা আমাদের নবেন নয়? শ্রীরাম জিভ কেটে বলল, এরে ছি 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 ছি, উনি যখন বলছেন উনিই নবেন, তখন নবেন ছাড়া আর কে হবেন? আমারও তো সেই কথা। নবেন যখন বলছে সে নবেন, তখন আমাদের আপত্তি করার কি আছে? হ্যাঁ, কি বলো? ঘন ঘন দুধারে মাথা নেড়ে শ্রীরাম বলে, আমাদের আপত্তি হচ্ছে না মহারাজ। নবেন হতে বাধা কি? যে কেউ নবেন হতে পারে। মহেন্দ্র মাথা নেড়ে বললেন, পারেই তো। জুড়ুলটা ফেরত আসেনি তো কি হয়েছে? নবেন তো ফিরেছে। আর শুধু জুড়ুলই বা কেন, নবেনের ডান হাঁটুতে একটা ফোঁড়া কাটার দাগ ছিল, সেটা ফেরত আসেনি। ডান হাতের কনুইয়ের কাছে একটা আঁচিল ছিল, সেটাও ফেরত আসেনি। একবার চিল ছো মেরে হাত থেকে রসগোল্লা নিয়ে যাওয়ার সময় নবেনের কপালে আঁচড় দিয়ে গিয়েছিল, সেই দাগটাও ফেরত আসেনি। তাও সব তুচ্ছ জিনিসের জন্য কি আর আমাদের দুঃখ করা উচিত? নবেন যে ফিরেছে এই ঢের। শ্রীরাম চোখ বড় বড় করে বলল, হ্যাঁ, তবে যে শুনেছিলাম মহারাজ। আমি কি বলেন? মহেন্দ্র চমকে উঠে বললেন, থাক থাক থাক, আর বলতে হবে না। জুড়ুল যথাস্থানে থাকলেই হলো। বিগলিত হেসে হাত টাত কচলে শ্রীরাম বলল, এগে ওই মানে যথাস্থানের জুড়ুলের হুকুমেই আপনার শ্রীচরণ দর্শনে আসা আমার। রাজা মহেন্দ্র হঠাৎ বার্ধক্য ঝেড়ে পটাং করে সোজা হয়ে বড় বড় চোখে চেয়ে বললেন, বলো কি? এগে আমি যেখান থেকে আসছি সেখানে যথাস্থানে জুড়ুল আছেই, সেই সঙ্গে ডান হাঁটুতে ফোঁড়া কাটার দাগ, ডান কনুইতে আঁচিল, চিলের আঁচড় সব পাবেন। আমার যে বুক ধড়ফড় করছে শ্রীরাম। তা করে করুক একটু মহারাজ, ধড়ফড়ানিটা কমলে বলবেন, বাকিটা বলবো। আমি বসছি। না না না, বলো বলো বলো। যে আগে আমার উপর হুকুম হয়েছে আপনাকে 3টে কথা বলে যেতে। বলে ফেলো শ্রীরাম, বলে ফেলো। কথাগুলো হচ্ছে ম্যাজিশিয়ান, 12 ধাপ, ভূতঘর। কিছু বুঝতে পারলেন মহারাজ? মহেন্দ্র মাথা নেড়ে বললেন, না হে বাপু, আরবি ফার্সি নয় তো। এগে নিতান্ত বাংলা কথাই তো মনে হচ্ছে। এর মানে কি? তা তো জানি না মহারাজ। কথাগুলো আপনি মনে মনে একটু নাড়াচাড়া করুন, মনে হয় কিছু একটা বেরিয়ে পড়বে। ম্যাজিশিয়ান, 12 ধাপ, ভূতঘর, এই নিয়ে ভাবতে ভাবতে রাজা মহেন্দ্রর মাথাটাই আজ বায়ু চড়ে গেল। যখন তখন ঘুমিয়ে পড়া তার অভ্যাস, অথচ আজ কিছুতেই ঘুম আসতে চাইছে না। খাট ছেড়ে নেমে কিছুক্ষণ পায়চারি করলেন। ওই 3টে শব্দকে মাথা থেকে না তাড়ালে ঘুম আসবেও না। ঘাড়ে মাথায় জলটল থাবড়ে তিনি ফের শুলেন। জুড়ুলটা যথাস্থানে আছে, এই খবরটা পাওয়ার পর থেকে মনটা আরও চঞ্চল হয়েছে। কিন্তু ঘটনার পরিণতি কি সেটা ভেবে পাচ্ছেন না। এই 3টে শব্দ কি কোনো সংকেত? কে জানে বাবা। শ্রীরাম লোকটা কীরকম তাও ভেবে কুল পাচ্ছেন না। লোকটাকে বিশ্বাস করা কি ঠিক হবে? দীর্ঘশ্বাস ফেলে তিনি চোখ বুজে বীজ মন্ত্র জপ করতে লাগলেন। তাই করতে করতে একটু তন্দ্রা মতো এলো। রাজা মহেন্দ্র স্বপ্ন দেখলেন, দরবার ঘরে রাজ পরিবারের সবাই জড়ো হয়ে একটা ম্যাজিক শো দেখছে। একজন অল্প বয়সী ছোকরা ম্যাজিক দেখাচ্ছে, তাসের খেলা, মানুষ অদৃশ্য করার খেলা, রোপ ট্রিক। খেলাগুলো মন্দ নয়, কিন্তু শেষ খেলাটাই মারাত্মক। হঠাৎ ম্যাজিশিয়ান শূন্যে উঠে সারা দরবার ঘরে পাখির মতো উড়ে বেড়াতে লাগলো। কখনো ছোঁ মেরে নেমে আসে, ফের শাঁ করে উঠে যায় আর সারা ঘরে পাক খায়। স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ ঘুম ভেঙে ধড়মড় করে উঠে বসেন মহেন্দ্র। তাই তো, ঘটনাটা একেবারে ভুলেই গিয়েছিলেন। বহু বছর আগে তাঁদের বাড়িতে সত্যিই একজন ম্যাজিক দেখাতে এসেছিল। তার নামটা মনে আছে মহেন্দ্রর, ভজহরি।
ভজহরির শেষ খেলাটা দেখে সবাই ভারী তাজ্জব হয়ে গিয়েছিল। মধ্যাকর্ষণের নিয়ম ভেঙে একটা মানুষ যে ওরকম উড়ে বেড়াতে পারে তা চোখে দেখেও যেন কারো বিশ্বাস হচ্ছিল না। সবাই জানে ম্যাজিশিয়ানরা যা দেখায় সবই কৌশল মাত্র, কিন্তু দরবার ঘরের পাঁকা অভ্যন্তরে কোন কৌশলে ভজহরি উড়ে বেড়ালো তা কারো মাথায় এলো না। তবে সবাই গিয়ে ভজহরির পিঠটি চাপড়ে দিল, কিন্তু ভজহরি কেমন যেন ভ্যাবাচেকা খেয়ে বিবর্ণ মুখে বসেছিল। লোকে বাহবা দিচ্ছিল বটে, কিন্তু ভজহরি তেমন গা করছিল না। মুখে হাসি তো নেই, বরং কাঁদো কাঁদো ভাব। মশাই, আপনার শেষ খেলাটা কি করে দেখালেন বলুন তো? সাংঘাতিক খেলা মশাই। ভজহরি চমকে উঠে চারিদিকে চেয়ে মাথা নেড়ে বলল, আমি তো দেখাইনি। সে কি? হ্যাঁ মশাই, ও খেলা আমি জীবনে কখনো দেখিও নি, দেখায়ও নি। তাহলে কি করে হলো? সেইটাই তো ভাবছি। যা, আপনি বোধহয় ঠাট্টা করছেন। সবেগে মাথা নেড়ে ভজহরি বলল, না, ঠাট্টা করার মতো মনের অবস্থা নয়। আচ্ছা মশাই, এই বাঁ দিকটায় যেসব মহারাজ বসেছিলেন তারা কারা বলুন তো? মহেন্দ্র অবাক হয়ে বললেন, বাঁ দিকটায় তো কেউ ছিল না, ওদিকটা তো ফাঁকাই ছিল। ভজহরি গম্ভীর মুখে মাথা নেড়ে বলল, তা হয় কেমন করে? ওই বাঁ দিকটায় সারি সারি দিয়ে 12 জন মহারাজা বসেছিলেন, নিজের চোখে দেখা। 12 জন? কিন্তু আমরা তো একজনকেও দেখতে পাইনি। ভজহরি বিবর্ণ মুখে বলল, সে কি মশাই, সচক্ষে দেখেছি যে। কি ঝলমলে জরির পোশাক, কি পাকানো গোপ, কারো কারো গালপাট্টাও ছিল, বাবরি চুল, লম্বা চওড়া টকটকে ফর্সা চেহারা, কোমরে তলোয়ারও ছিল কয়েকজনের। গম্ভীর মুখে বসে খেলা দেখছিলেন। খেলার শেষে তারা আমাকে বকশিসও দিয়ে গেছেন। বকশিস? কি বকশিস দিয়েছে দেখি? ভজহরি তার কোটের পকেট থেকে এক মুঠো মোহর বের করে দেখালো। এই যে দেখুন, মোট 12টা আছে। তার মানে ওরা 12 জনই ছিলেন। শো শেষ হওয়ার পর ওরা উঠে আমাকে বকশিস দিয়ে ওই বাঁধারের সিঁড়িটা দিয়ে উপরে উঠে গেলেন। মহেন্দ্র অবাক হয়ে বললেন, সিঁড়ি? দরবার ঘরে তো কোনো সিঁড়িই নেই। ভজহরি বাদিকটায় একদৃষ্টে চেয়ে থেকে বলল, এখন নেই, কিন্তু একটু আগেও তো ছিল। ওরা সিঁড়ি দিয়ে উঠে একটা দরজা খুলে ভেতরে চলে গেলেন। দরবার ঘরে যে ওরকম দরজাও নেই, নিরেট দেওয়াল দেখছেন না? একটু আগেও যে ছিল। কি হলো বলুন তো দরজাটার? খুব কারুকাজ করা একটা কাঠের দরজা। লোকটা কি আবল তাবল বকছে তার মাথা মুন্ডু কিছুই মহেন্দ্র বুঝতে পারলেন না। তবে এটা মনে আছে, সবাই চলে যাওয়ার পর অনেকক্ষণ ফাঁকা দরবার ঘরে ভজহরি বজ্রাহতের মতো বসেছিল। পরদিন সকালে আর তাকে দেখা যায়নি। ঘটনাটা হঠাৎ মনে পড়ায় রাজা মহেন্দ্র মাঝরাতে উঠে বিছানায় ভূতগ্রস্তের মতো বসে রইলেন কিছুক্ষণ। এই ঘটনার সঙ্গে কি ম্যাজিশিয়ান, 12 ধাপ আর ভূতঘরের কোনো সম্পর্ক আছে? কিন্তু সম্পর্কটা কি হতে পারে তা মহেন্দ্র ভেবে পেলেন না। না, শ্রীদাম লোকটা যে কি বিদঘুটে কতগুলো কথা ঢুকিয়ে দিয়ে গেল মাথায়, কোনো মানেই হয় না। স্বপ্নটাই বা কেন দেখলেন কে জানে। হঠাৎ চিড়িক করে একটা শব্দ হওয়ায় মহেন্দ্র চমকে উঠে চারিদিকে চমকে চাইলেন। কোথায় শব্দটা হলো তা বুঝতে না পেরে কান খাড়া করে রইলেন। ফের চমকে দিয়ে আবার চিড়িক শব্দ। মহেন্দ্র ভারী অবাক হচ্ছেন। এরকম শব্দ তো হওয়ার কথা নয়, কিন্তু হচ্ছে। কোথায় হচ্ছে বোঝা যাচ্ছে না। 3 বারের পর ফের চিড়িক শব্দ হওয়ায় মহেন্দ্র বাপরে বলে দুহাতে নিজের মাথাটা ধরলেন। শব্দটা হচ্ছে তার মাথায়। সর্বনাশ! সন্ন্যাস রোগটোক হলো নাকি? 3 চিড়িকের পর কিছুক্ষণ মাথা অন্ধকার হয়ে রইল। তারপর হঠাৎ ফস করে অন্ধকার মাথার মধ্যে একটা আলো জ্বলে উঠল, ঠিক যেন সেজবাতি। আর সেই আলোতে মহেন্দ্র দিব্যি পদ্মলোচনকে দেখতে পেলেন। পদ্মলোচন ছিল রাজবাড়ির বহু পুরনো কাজের লোক। 100-র কাছাকাছি বয়স। সারা বাড়ি ভূতের মতো ঘুরে বেড়াতো। সাদা চুল, সাদা দাড়ি, গোঁপ। সবসময়ে বিড়বিড় করে আপন মনে কথা কইত। লোকে বলতো খ্যাপা লোচন। রাজা মহেন্দ্র দেখতে পেলেন তিনি সেই 20-22 বছর বয়সেই যেন
ফিরে গেছেন। ঘরের সেজবাতি জ্বলছে, তিনি বিছানায় শোয়া, আর পদ্মলোচন বাইরে থেকে তার মশারি গুজে দিতে দিতে আপন মনে বকবক করে যাচ্ছে। দোকানেতে গেছিল কিন্তু যাওয়া মানে কোথায় গেছে, ডগটা পিছন থেকে বিড়ালের নিচে পড়ল। প্রথমটাই কথাগুলো খেয়াল করছিলেন না মহেন্দ্র। হঠাৎ ম্যাজিকওয়ালা কথাটা কানে আসায় জিজ্ঞেস করলেন, কি বলছো লোচনদা? ওই ম্যাজিকওয়ালার কথাই বলছি বাপু। অমন ভিড়মি খাওয়ার কি হলো তা বুঝি না। দরবার ঘরে তো তেনাদের নিত্যে আনাগোনা। ওই যে তেনারা যারা আসেন। তারা কারা লোচনদা? তোমাদেরই পূর্বপুরুষ ছাড়া আর কে হবেন? হ্যাঁ, তুমি তাদের দেখতে পাও নাকি? চারদিকে ঘুরে সব দেখেন, সিঁড়ি পেয়ে উপরে উঠে যান। দূর, কি যে বলো, দরবার ঘরে সিঁড়ি কোথায়? না থাকলে আছে কি করে? তোমার যত গাঁজাখুরি গল্প। গল্প কি গো, তেনাদের সঙ্গে যে আমার কথা হয়। মহেন্দ্র হেসে ফেললেন। কথাও হয়? তা কি বলেন তারা? কি আর বলবেন, আগের দিনকাল আর নেই বলে দুঃখ টুক্ষ করেন। তারা লোকও বড্ড ভালো, গরিব দুঃখীদের জন্য প্রাণ কাঁদে। বুড়ো রাজা তো প্রায়ই জোর করেই আমার হাতে মোহর গুঁজে দেন, বলেন, ওরে লোচন, কয়েকখানা মোহর নিয়ে রাখ, কাছে রাখ, দুর্দিনে কাজে লাগবে। তা আমি হাত জোর করে বলি, না বাবা না, বয়স 5 কোটি পেরোতে চললো, এখন মোহর দিয়ে কি কাজ হবে বলো, তবু জোর করে দিন। মহেন্দ্র অবাক হয়ে বলেন, তুমিও মোহর পেয়েছ? তা মোহরগুলো তুমি কি করো? কি আর করব, বাক্সে রেখে দেই। বাক্স? তোমার আবার বাক্স প্যাটরা ছিল কবে? কখনো তো দেখিনি। আহা, আমার বাক্স আসবে কোত্থেকে? বুড়ো রাজায় বাক্স দিয়েছেন, ভারী সুন্দর বাহারি বাক্স, সেখানা রোজ রাতে মাথায় দিয়ে শুই। খ্যাপালোচনের কথা কেউ বিশ্বাস করে না, মহেন্দ্রও করলেন না। পাগলের প্রলাপ মনে করে উড়িয়ে দিলেন। হঠাৎ এতদিন পরে যেন ঘটনাগুলোর ভেতরে একটা অর্থ ভেসে উঠতে চাইছে, ঠিক যেমন ঘোলের মাথায় মাখন। মহেন্দ্র একটু উত্তেজিত হয়ে টর্চ বাতিটা নিয়ে খাট থেকে নামতে নামতে আপন মনেই বলে উঠলেন, না, দরবার ঘরখানা ভালো করে দেখতে হচ্ছে। কে যেন খুব মোলায়েম গলায় বলে উঠল, এগে কাজটা ঠিক হবে না। চমকে উঠে মহেন্দ্র বললেন, কে? এগে আমি শ্রীদাম খড়খড়ি। নিশ্চিন্তির শ্বাস ফেলে মহেন্দ্র বললেন, তাই বলো, তা এত রাতে কি মনে করে হে বাপু? তাও বটে, খেয়াল ছিল না। তা কি বলছিলে যেন? এগে বলছি, এখন দরবার ঘরে যাওয়াটা আপনার ঠিক হবে না। কেন বলো তো বাপু? এগে ওনারা সব রয়েছেন কিনা? হ্যাঁ, তা তারা এত রাতে কি করছে সেখানে? রোজ যা করেন। কি যেন খোঁজেন? কি খোঁজেন বলো তো? ওই গুপ্ত ঢংটনে হবে বোধ হয়। কে আর জিজ্ঞেস করতে গেছে বলুন? কার গাড়ি কটা মাথা? তা অবশ্য ঠিক, কিন্তু এ তো বড় চিন্তার কথা হলো। তোমার কি মনে হয় এ বাড়িতে গুপ্তধন আছে? এগে না মহারাজ, এ বাড়ি আমার রগরগে চেনা। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। হঠাৎ করে গুপ্তধন টন বেরিয়ে পড়লে একটা গন্ডগোল পাকিয়ে উঠবে হয়তো। বুড়ো বয়সে গুপ্তধনের ধকল কি আর আমার সইবে? যে আজ্ঞে মহারাজ, মাঝে মাঝে আমারও মনে হয় গুপ্তধন জিনিসটা বোধ হয় খুবই খারাপ। টাকা পয়সা সোনা দানা যদি গা ঢাকা দিতে থাকে তাহলে বড়ই অসুবিধে। খোলামেলা আলো হাওয়ায় থাকলে আমাদের মেহনত অনেক বেঁচে যেত। দেখছেন না রাজপুত্রের সাঙ্গাতদের কেমন গলদঘর্ম হতে হচ্ছে। রাজা মহেন্দ্র একটু ভয় খাওয়া গলায় বললেন, তা ওরকম তেড়ে ফুড়ে খুঁজলে কিছু আবার বেরিয়ে পড়বে না তো হে শ্রীদাম? অত খুঁজাখুঁজি কি উচিত হচ্ছে? আমিও তো তাই ভাবছি মহারাজ। যেরকম আদা জল খেয়ে লেগেছেন তাতে গুপ্তধনের কপালে কষ্ট আছে। তাই তো হে, আমি ভাবছি কেঁচো করতে আবার না সাপ বেরিয়ে পড়ে। তাই বাপু শ্রীদাম, এগে করেন মহারাজ। একটা কথা ভাবছি। কি কথা মহারাজ? মানে তুমি কি ভূতটুতে বিশ্বাস করো?
বিশ্বাস না করলে ভূতেরা যে ভারী দুঃখ পান মহারাজ। দুঃখ পেলে তাদের ভারী অভিমান হয়, আর অভিমান হলে তারা আর মুখ দেখান না। সেই জন্যই যারা ভূতে বিশ্বাস করে না তারা কখনো ভূত দেখতে পায় না। ও, তার মানে কি হলো বাপু শ্রীদাম? হ্যাঁ, তুমি কি বলতে চাও যে তুমি ভূত দেখেছো? আপনার আশীর্বাদ তাদের সঙ্গে আমার বেশ দহরম মহারম। বলো কি? হ্যাঁ, এগে সকলের সঙ্গে সদ্ভাব বজায় না রাখলে কি আর আমাদের কাজ কারবার চলে রাজামশাই? এইটা পরশু দিনই ফটিক হাজরার বাড়ির পশ্চিমের ঘরের দরজার কবজিতে খসিয়ে ঢুকতে গেছি, অমনি ফটিক হাজরার বুড়ি ঠাকুমার ভূত একেবারে করাল বদনী কালির চেহারায় এসে পথ আটকে দাঁড়ালো। সে কি তরপারি মহারাজ! তার সঙ্গে সঙ্গে ষষ্ঠাঙ্গে প্রণাম করে পায়ের ধুলো নিয়ে বললুম, ঠাকুমা এই কি চেহারা হয়েছে আপনার, শুকিয়ে যে আমসি হয়ে গেছেন। হে, যমরাজের ডেরায় তো আপনার মোটেই যত্নার্থী হচ্ছে না। তাতে বুড়ি হোঁশ করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে কি বলল জানেন? আর বলিস না বাসা, সেখানে বড়ই অব্যবস্থা। এই বলে সাতকাহন দুঃখের কথা ফেতে বসলো। তারপর নিজেই আমাকে সঙ্গে নিয়ে ফটিকের ঘরে কোথায় কি লুকোনো আছে দেখিয়ে দিল। তাই বলছিল মহারাজ, সকলের সঙ্গে সদ্ভাব বজায় না রাখলে আমাদের কি চলে? তাই বাবু শ্রীদাম, রাজবাড়িতেও তো তোমার খুব যাতায়াত নাকি বলো? হ্যাঁ, যে আগে। তা এ বাড়িতে কখনো কিছু দেখেছো কি? এই তো ঢুকবার মুখে এই লোচন দাদুর সঙ্গে দেখা। ভারী বেজার মুখে বিড়বিড় করে তাকে যেন সাপ সাপান্ত করতে করতে সিঁড়ি দিয়ে নামছিলেন। তা বললুম, ও লোচন খুড়ো, বলি বাক্সখানার হদিস পেলে? তা আমার দিকে কটমট করে চেয়ে বললেন, ও বাক্স হজম করে এমন লোক এখনো জন্মায়নি, বুঝলি? ও বাক্স ফেরত আসবেই। রাজা মহেন্দ্র শটান হয়ে বসে বললেন, বাক্স? কিসের বাক্স? এগে লোচন খুঁড়ো পাগল ছাগল মানুষ কি বলেন না তা ঠিক নেই। তবে অনেক দিন ধরে একটা বাক্স খুঁজে বেড়াচ্ছেন। তা মহারাজ, বাক্সের কথায় কি আপনি একটু চমকে উঠলেন? মহেন্দ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাপু শ্রীদাম, এগে করুন মহারাজ। তোমার সঙ্গে আমার একটু গুরুতর কথা আছে। যে আগে কথাটা না বললেই নয়, তাই বলছি। আহা, খোকাটিকে এমন ঢেকে ঢুকে নিচ্ছেন, ওর দম বন্ধ হয়ে যাবে যে। নবকান্ত থমকে দাঁড়িয়ে টেকো আর গুঁফো লোকটার দিকে চেয়ে বলল, কিসের খোকা? কার খোকা? ওই যে আপনার চাদরের তলা ওটি খোকা নয়? আগে না। ও তাহলে কি বলুন তো, জুতোর বাক্স নাকি? আগে না। তা যাই হোক, সাবধানে নেবেন। বড্ড চুরি চিন্তায় হচ্ছে কি না এই ঝিকর গাছের হাটে, বুঝলেন তো? এই তো শুনলুম একটু আগে নবীন পাকড়াশের দোকান থেকে ক্যাশ বাক্স উধাও হয়েছে। দেশটা চোরে ডাকাতে ভরে গেল মশাই। তা হবে হয়তো। আর শুধু কিছু শুনলেন না? একটু আগে মাইকে বলছিল শীতল দাসের খুনি শ্যামাপদ নাকি জেল থেকে পালিয়ে এদিকে এসেছে। ধরে দিতে পারলে 10,000 টাকা পুরস্কার। শীতল দাসের খুনি শ্যামাপদ শুনে নবকান্ত শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে এলো। একটু আগে না একটা লোক তাকেই শ্যামাপদ বলে ভুল করেছিল। কি সর্বনাশ! সে কি শ্যামাপদর মতো দেখতে নাকি? ক্ষীণ স্বরে নবকান্ত বলল, ও তাই নাকি? তবে আর বলছি কি, ভয়ঙ্কর খুনি মশাই। হাটশুদ্ধ লোক তো পুরস্কারের কথা শুনে কাজ কারবারে ফেলে একেবারে শ্যামাপদকেই খুঁজে বেড়াচ্ছে। দুগাড়ি পুলিশ হয়েছে নামলো একটু আগে। ওই উত্তর দিক থেকে তারা মার্চ করতে শুরু করেছে। যাকে সন্দেহ হচ্ছে তাকেই মারতে মারতে দারোগাবাবুর সামনে নিয়ে গিয়ে ফেলছে। নবকান্ত ভারী কাহিল বোধ করতে লাগলো। অবসাথে ধরা বাক্সটা ভারী ঠেকছে। নবকান্ত লোকটার দিকে চেয়ে বলল, মশাই, আমার একটা উপকার করতে পারেন? লক্ষণ, উপকার করতে আমি খুব ভালোবাসি। না, বড্ড জ্বর আসছে। এই বাক্সটা একটু গচ্ছিত রাখবেন। আমি গোবিন্দপুরের নবকান্ত রায়, দয়া করে যদি কখনো পৌঁছে দেন। লোকটা বলল, হ্যাঁ, আর বেশি কথা কি, আপনি রান্না হয়ে পড়ুন, বাক্স ঠিক সময় মতো পৌঁছে যাবে। নবকান্ত আর দাঁড়ালো না, তীর বেগে হাত ছাড়িয়ে মাঠে গিয়ে পড়ল। তারপর দৌড়। শো শেষ হয়েছে। ভজহরির 2 সাগরের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। একটু বাদে তাঁবুটা গুটিয়ে নিয়ে রওনা দিলেই হয়। বাইরে গরুর গাড়িও তৈরি আছে। একটা লম্বা চওড়া লোক এসে ভজহরির সামনে দাঁড়ালো। ভজহরি বাবু, নমস্কার। ভজহরি একটু ভ্যাবাচেকা খেয়ে বলল, আগে নমস্কার।
গঙ্গাধরপুরের কুমার বাহাদুর আজ আপনার খেলা দেখে খুব খুশি হয়েছেন। গঙ্গাধরপুর নামটা শুনেই ভজহরির বুকের ভেতরে হৃৎপিণ্ডটা একটা লাফ মারল। অস্ফুট গলায় ভজহরি বলল, গঙ্গাধরপুর? জগে, বহু বছর আগে আপনি গঙ্গাধরপুরের রাজবাড়িতে খেলা দেখিয়ে সবাইকে তাজ্জব করে দিয়েছিলেন, মনে আছে? ভজহরি চোখটা নামিয়ে নিয়ে মিনমিন করে বলল, তা হবে হয়তো, কত জায়গাতেই তো খেলা দেখিয়েছি। আর সে যাই হোক, কুমার বাহাদুরের খুব ইচ্ছে আপনি আর একবার গঙ্গাধরপুরের রাজবাড়িতে খেলা দেখাবেন। এই যে এই 200 টাকা আগাম রাখুন, খেলা দেখানোর পর আরো 1000 টাকা। ভজহরি হাতটা গুটিয়ে নিয়ে বলল, না মশাই, এখন বয়স হয়েছে, আর ছোটাছুটি পোষায় না। কুমার বাহাদুরকে আমার নমস্কার জানাবেন, আমি এবার রিটায়ার করব, আমাকে ছেড়ে দিন। লোকটা মৃদু হেসে বলল, হ্যাঁ, তা হয় নাকি? কুমার বাহাদুর যা ইচ্ছে করেন তা না করে ছাড়েন না। আপনি গুণী মানুষ, এই হাটে বাজারে তাঁবু খাটিয়ে খেলা দেখানো কি আপনার কাজ? কুমার বাহাদুরকে খুশি করতে পারলে আপনার বরাত খুলে যাবে। ভজহরি মাথা নেড়ে বলল, না না মশাই, না, আমি পেরে উঠব না, আমাকে মাফ করবেন। কুমার বাহাদুরের অনুরোধটা রাখলে ভালো করতেন মশাই। বলে লোকটা চলে গেল। লালু আর নদুয়া বলে উঠল, ওস্তাদি, ভালো দাওটা ছেড়ে দিলে। ভজহরি জবাব দিল না। তার মনটা বড় খারাপ লাগছে। ঘণ্টাখানেক বাদে দুটো গরুর গাড়িতে জিনিসপত্র চাপিয়ে তারা রওনা হয়ে পড়ল। সামনের গাড়িতে ভজহরি, পেছনেরটায় লালু আর নদুয়া। ভজহরির গ্রাম কাছেই, 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়ার কথা। ভজহরি গরুর গাড়ির ছোঁয়ের মধ্যে শুয়ে চোখ বুজে নানান কথা ভাবছিল। মোহরের লোভ যে কি সাংঘাতিক তা ভজহরি ভালোই জানে। বহু বছর আগে গঙ্গাধরপুরের রাজবাড়িতে খেলা দেখাতে গিয়ে তার সেই অভিজ্ঞতা হয়েছিল। সে স্পষ্ট দেখেছিল 12 জন রাজা ঝলমলে পোশাক পরে দরবার ঘরের আসরের বাঁ দিকটায় বসে তার খেলা দেখছেন। যেসব খেলা সেদিন সে দেখিয়েছিল সেই সব খেলার অনেকগুলোই ভজহরির নয়। কোনো প্রেতাত্মা সেদিন ভর করে থাকবে তার উপর। খেলা শেষ হওয়ার পর একে একে উঠে এসে তাকে একটা করে মোহর বকশিসও দিয়ে গেলেন তারা। তারপর দরবার ঘরের বাঁ দিকে একটা সরু সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন। একটা ভারী বাহারি নকশাদার দরজা খুলে ভেতরে ঢুকে গেলেন। সচক্ষে দেখা, কিন্তু পরে দেখা গেল সব অদৃশ্য। সিঁড়ি নেই, দরজা নেই। একজন রাজকুমার তাকে বললেন আসরে নাকি কোনো রাজাগজাও ছিলেন না। ভজহরি এত অবাক হয়েছিল যে বলার নয়। পরে অনেক রাতে বাড়ির এক আধপাকলা বুড়ো চাকর এসে তাকে চুপি চুপি বলে গেল, তেনাদের আর কেউ দেখতে পায় না, কিন্তু আমি পাই। ওরা কারা? সে তোমার শুনে কাজ নেই। মোহর তো পেয়েছো, এবার সরে পড়ো। ওদের বুঝি অনেক মোহর আছে? মেলা মোহর হে, মেলা মোহর। আমাকেও দেন যে এই এত মোহর। মোহরের বাক্স মাথায় দিয়েই তো আমি শুই, কেউ জানে না। পরদিন ভোরবেলাতে সরে পড়ল ভজহরি। তারপর মোহর ভাঙিয়ে মেলা টাকা পেয়ে কদিন খুব ফুর্তি করে বেড়ালো। জলের মতো বেরিয়ে গেল টাকা। মাস 6 বাদে আবার টানাটানি শুরু হলো। নুন আনতে পান্তা ফুরোই অবস্থা। তখন ধীরে ধীরে শয়তান ভর করল মাথায়। বুড়ো চাকরটা না বলেছিল তার কাছে অনেক মোহর, মোহরের বালিশে মাথা রেখে শোই। মাথার ওই শয়তানটাই একদিন ভজহরিকে ফের টেনে নিয়ে গেল গঙ্গাধরপুরে। নিশুত রাতে রাজবাড়িতে ঢুকতে তার অসুবিধেও হলো না কিছু। ম্যাজিশিয়ানরা অনেক কৌশল জানে। দরবার ঘরের এক কোণে চাকরটা শুয়েছিল। ভজহরি গিয়ে তার মাথার তলা থেকে বাক্সটা সরিয়ে ওই মাপের একটা বাক্স গুজে দিতে পেরেছিল ঠিকই, কিন্তু সেই সময়ে চাকরটা হঠাৎ জেগে তাকে জাপটে ধরে চোর চোর বলে চেঁচিয়ে ওঠে। ভজহরি দেখল তীরে এসে তরি ডোবে আর কি। সে চট করে বালিশটা তুলে চাকরটার মুখে ঠেসে ধরেছিল। বুড়ো মানুষটা 1 মিনিটের মধ্যেই নেতিয়ে পড়ে গেল। ভজহরি আর দাঁড়ায়নি। গরুর গাড়ির দুলুনিতে একটু তন্দ্রা এসেছিল ভজহরির। হঠাৎ তন্দ্রা ভেঙে গাড়োয়ানকে উদ্দেশ্য করে বলল, কিরে, এত দেরি হচ্ছে কেন? গাড়োয়ান বলল, রাস্তা খারাপ আছে বাবু মশাই, একটু ঘুরে যাচ্ছি। ভজহরি আবার চোখ বুঝল। গঙ্গাধরপুরের কথা মনে পড়তে মনটা বড় ভার হয়ে যায়। ভয় ভয় করে। খুনটা কেউ টের পায়নি বটে, পুলিশও ধরতে আসেনি, তবু বড় গ্লানি হয়।
বাক্সটা চুরি করেছিল বটে, কিন্তু তার ভোগে লাগেনি। যেদিন বাক্স নিয়ে বাড়ি ফিরল সেদিন রাতেই তার বাড়িতে ডাকাত পড়েছিল। মোহরের বাক্স সমেত সব কিছু নিয়ে তারা পালিয়ে যায়। ভজহরি পাগলের মতো ডাকাতদের পিছু ধাওয়া করেছিল। পরে জানা গিয়েছিল সেই ডাকাত দলটা নিজেদের মধ্যে মারপিট করে ওর হাতে জখম হয়ে মারা যায়। খালধারে পড়েছিল সবকটা। মোহরের বাক্স ফের উধাও। তারপর কি হয়েছে তা আর জানে না ভজহরি। জেনে আর কী বা হবে, দিন ফুরিয়ে আসছে। ভজহরির চটকা ভেঙে বলল, কিরে, আর কত দূর? এ যে রাত ভোর করতে চললি। এসে গেছি কর্তা, আর একটুখানি পথ। ভজহরি ঘুমিয়ে পড়ল। যখন জাগল তখন ভজহরি অবাক হয়ে দেখল চারদিকে আলো ফুটি ফুটি। ভোর হচ্ছে, গাড়িও থেমেছে। গাড়োয়ান গাড়ি থেকে নেমে গরু দুটোকে খুলে দিয়ে বলল, নামুন কর্তা, এসে গেছি। ভজহরি অবাক হয়ে চারিদিকে চেয়ে বলল, এ কোথায় এনে ফেললি? এ তো আমার গা গৌরীপুর নয়। গাড়োয়ান বলল, এ হলো গঙ্গাধরপুর, আর এটা হলো রাজবাড়ি। কালকের সেই দশাশই লোকটা হাসি হাসি মুখে এগিয়ে এসে বলল, আসুন ভজহরি বাবু, আসুন আসুন, আমাদের সৌভাগ্য। ভজহরি সভয়ে বলল, আমি এখানে কেন? এখানে না এসে যে আপনার উপায় ছিল না ভজহরি বাবু। সেই খেলাটা আর একবার দেখাতে হবে যে। রাজবাড়ির ফটকের উল্টো দিকে বটগাছটার তলায় দিন তিনেক হলো একজন সাধু এসে থানা গেড়েছে। তা সাধু সজ্জন মাঝে মাঝে আসে বটে, অভিনব কিছু নয়। রাজা মহেন্দ্র চোখে ভালো ঠাহর পান না। দূর থেকে দেখে যা মনে হয় সাধুর বয়স খুবই কম। কালো দাড়ি গোঁফ, কালো জটা, ছিপছিপে গৌরবর্ণ তেজি চেহারা। একজন চেলাও ঘুরঘুর করছে কাছাকাছি। রানী বিন্দেশ্বরীও সাধুটিকে জানলা দিয়ে দেখলেন। দেখে বললেন, আহা, কি কচি বয়সই ছেলেটা সাধু হয়ে গেছে দেখো। দেখলে মায়া হয়। কোন মায়ের বুক খালি করে বিভাগী হয়েছে কে জানে। বলে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর বুড়ি দাসী সুবালাকে ডেকে বললেন, ওরে, ওই সাধুকে একটা সিধে দিয়ে আইতো। আমার নবেন ফিরে এসেছে, বাছার মঙ্গলের জন্য একটু সাধু সেবা করা ভালো। সুবালা বলল, ও বাবা, ও সাধু বড় রকচটা, কারো কাছ থেকে কিছু নেয় না, দিতে গেলে তেড়ে আসে। রানীমা বললেন, না নিলে না নেবে, তুই তবু নিয়ে গিয়ে দিয়ে দেখ। সুবালা সিধে নিয়ে গেল। ফিরে এসে একগাল হেসে বলল, তোমার কপাল ভালো গো রানীমা। প্রথমটায় চোখ পাকিয়ে উঠেছিল বটে, কিন্তু যেই বললুম রানীমা পাঠিয়েছে অমনি একগাল হেসে হাত বাড়িয়ে নিয়ে নিল। রানীমার চোখ ছলছল করে উঠল। আহারে, বোধহয় মায়ের কথা মনে পড়েছে। মহেন্দ্র দীর্ঘশ্বাস ফেলে বললেন, পড়ারই কথা কি না? পেন্নাম হই রাজামশাই। মহেন্দ্র চোখ চেয়ে শ্রীদামকে দেখে একটু লজ্জা পেয়ে বললেন, বুড়ো বয়সের কি দোষ জানো? যখন তখন ঘুম পেয়ে যায়। যে আগে, তা বয়সের তো গাছ পাথর নেই আপনার। এই মাঘে আপনার বয়স গিয়ে দাঁড়াচ্ছে 58 বছর 3 মাস। 58? বলো কি হে, আমার তো মনে হয় 91 পেরিয়ে এবার 92তে পা দেব। আপনি যদি হুকুম করেন তো তাই, তবে আমার কাছে পাকা হিসেব আছে মহারাজ। মহেন্দ্র একটু ভাবিত হলেন। তারপর মাথা নেড়ে বললেন, 2-4 বছর কমাতে পারো, কিছু মনে করব না, কিন্তু 58টা যে বেজায় কম হে। শ্রীদাম হাত কচলে বলে, তা 58 বয়সটা আপনার পছন্দ না হলে পছন্দ মতো একটা বয়স বেছে নিতে বাধা কি মহারাজ? বয়সের ঘাড়ে কটা মাথা। মহেন্দ্র গভীর চিন্তা করতে করতে চললেন। বেজায় মুশকিলে ফেলে দিলে হে। দিব্যি 92 বছরে একটা ঘাপটি মরে বসে আছি, তুমি এসে এক ঝটকায় 58 নামিয়ে দিলে। এত টানা হ্যাচড়া আমার সইবে না বাপু। তোমার দোষ কি জানো? এগে, দোষ ঘাটের অভাব কি? আমার শত্রুও বলতে পারবে না যে শ্রীদামের এই দোষটা নেই। তোমার দোষ হলো একবার উদয় হয়ে তুমি আমার মাথায় নতুন নতুন সমস্যা ঢুকিয়ে দিয়ে যাও। 58 যে আমার হাঁটুর বয়স। আমি কি আমার চেয়ে এতটাই ছোট? এই হারে যদি বয়স কমিয়ে ফেলতে থাকো বাপু, তাহলে তো একদিন দেখবো আমি আমাকেই কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। জিভ কেটে নিজের দোকান ছুঁয়ে শ্রীদাম বলল, আসপদটা মাফ করে দেবেন মহারাজ।
তাহলে হাঁটু প্রতি 58 করে ধরে 2 হাঁটু যোগ করলে এখুনি আপনি যে বয়সটা চাইছেন তাই গিয়ে দাঁড়ায় বোধহয়। তুমি বড়ই অর্বাচীন। যে আজ্ঞে। রাজা মহেন্দ্র একটু হাসলেন। শ্রীদাম একটু গলা খাকারি দিয়ে বলে, মহারাজ। বলো বাপু, বলে ফেলো। বলি কাজটা কি উচিত হচ্ছে? কোন কাজটা হে বাপু? একটু আগে আসার পথে দেখলেও মহারানী মা একখানা বিলিতি কম্বল নিয়ে গিয়ে বটতলার সাধুটাকে দিয়ে এলেন। এতে কি রাজকুমার নবেন্দ্র কুপিত হবেন না? হ্যাঁ, বলে রাজা মহেন্দ্র সোজা হয়ে বসলেন। দিয়ে এসেছে? শুধু কি তাই মহারাজ, সঙ্গে একতলা মিষ্টিও। বলো কি হে, ঠিক শুনছি তো? যে আজ্ঞে মহারাজ। বলছিলাম কাজটা কি ঠিক হচ্ছে? তাই শ্রীদাম, এজ্ঞে করুন মহারাজ। মানে ওই জুড়ুলটা এখনো সস্থানে আছে তো? এজ্ঞে মহারাজ, জুড়ুল এক চুলো নড়েনি, নড়ার লক্ষণও নেই। স্বস্তির শ্বাস ছেড়ে মহেন্দ্র বললেন, ওই জুড়ুলটা নিয়ে যত চিন্তা কিনা, বুঝলে শ্রীদাম? হ্যাঁ, বুঝেছি মহারাজ। রাজকুমার নবেন্দ্র দরবার ঘরে সন্ধ্যাবেলা ম্যাজিক শোর আয়োজন করেছেন। তার হুকুমে বাড়ির সবাই এসে জড়ো হয়েছে। রাজা মহেন্দ্র সিংহাসনে বসে আছেন, পাশে জল চৌকিতে রানীমা, মেঝের উপর শতরঞ্জিতে নবেন্দ্রর দলবল, বাঁ ধারে আরেকটা ফাঁকা চেয়ার সাজিয়ে রাখা। একধারে স্টেজ সাজানো হয়েছে, নিবু নিবু আলো জ্বলছে চারিদিকে। কেমন একটা ভুতুড়ে ভাব। হঠাৎ এই ম্যাজিক শোয়ের আয়োজন কেন তা রাজা মহেন্দ্র বুঝতে পারছিলেন না। আবার যেন আবছা আবছা একটা কিছু বুঝতেও পারছেন, তবে তলিয়ে বুঝতে তার একটু ভয় ভয় করছে। ম্যাজিক দেখাতে ধরে আনা হয়েছে বুড়ো ভজহরিকেই। ম্যাজিক শুরু করার আগে ভজহরি স্টেজের পেছনে পর্দার আড়ালে সাজগোজ করতে গিয়ে টের পেল তার হাত পা ভয়ে ঠকঠক করে কাঁপছে। বহুকাল পরে তার নিয়তি কেন তাকে এখানে টেনে আনলো তা সে বুঝতে পারছিল না। আরও ভয়ের কথা হলো, কুমার বাহাদুরকে তার ভারী চেনা চেনা ঠেকছিল। বছর 5 আগে ভজহরির একজন সহকারী ছিল, তার নাম বৃন্দাবন। ভারী ভালো হাত ছিল বৃন্দাবনের। এক লহমায় শক্ত শক্ত খেলা শিখে ফেলত। বুদ্ধিও ছিল তুখোড়। খুব বিশ্বাসী ছিল বলে ভজহরি তাকে নিজের জীবনের অনেক কাহিনী শুনিয়েছিল। কিছুদিন ভজহরির চেলাগিরি করে একদিন সে হঠাৎ উধাও হয়ে যায়। আজ কুমার বাহাদুরকে দেখে হঠাৎ বৃন্দাবন বলে ডেকে ফেলায় সে কি বিপত্তি। কুমার বাহাদুর এমন রক্ত জল করা চোখে চেয়ে রইলেন যে ভজহরির বুক হিম হয়ে গেল। কুমার বাহাদুরের সাঙ্গাতেরা তো এই মারে কি সেই মারে। হাত জোড় করে ক্ষমা টমা চেয়ে তবে রেহাই পায়। বুকটা বড় ঢিপ ঢিপ করছে ভজহরির। বহুকাল আগেকার সে ম্যাজিক শো দেখানোর স্মৃতি ফিরে আসছে বারবার। তাতে ভজহরির শরীর অবশ হয়ে যাচ্ছে, জল তেষ্টা পাচ্ছে, কিন্তু উপায়ও নেই। কুমার বাহাদুরের হুকুম হয়েছে সেই রাতে ভজহরি যেসব খেলা দেখিয়েছিল সেগুলোই দেখাতে হবে। 6:30 ম্যাজিক শো শুরু হলো। ভজহরি টুপি থেকে খরগোশ বের করার খেলাটা দেখাতে দেখাতে আর চোখে লক্ষ্য করল বাঁ ধারের চেয়ারগুলো এখনো ফাঁকা, কোনো রাজা মহারাজাকে দেখা যাচ্ছে না। এরপর দড়ির খেলা, তাসের খেলা, বলের খেলা, চোখ বেঁধে তীর ছুঁড়ে আপেল বিদ্ধ করার খেলাও দেখাতে হলো। তফাতের মধ্যে জিমির বদলে এবার লালু আপেল মাথায় নিয়ে দাঁড়ালো। আর আশ্চর্যের বিষয়, আজও অবিকল সেদিনের মতোই পুটুম করে সুতোটা ছিঁড়ে গেল এবং ভজহরির তীরটা সময় মতো আটকাতে পারল না। হাততালির শব্দ শুনে তাড়াতাড়ি চোখের বাঁধন খুলে ভজহরি দেখল তীরটা ঠিক গিয়ে আপেলটাকে গেঁথে ফেলেছে আর বেকুবের মতো দাঁড়িয়ে আছে লালু। খুব ধীরে বাঁ ধারে চোখ ঘুরিয়ে ভজহরি যা দেখল তাতে তার হৃৎপিণ্ড থেমে যাওয়ার কথা। 12টা চেয়ারে 12 জন মহারাজ বসে আছেন, গম্ভীর মুখ, কপালে ভ্রুকুটি। ভজহরি ঠক ঠক করে কাঁপতে লাগল। দরবারে ঘরের বাঁ ধারে সেই সিঁড়ি, সেই দরজা। তার অবস্থা দেখে হঠাৎ কুমার বাহাদুর উঠে তার কাছে এসে নিচু স্বরে বলল, কিছু দেখা যাচ্ছে? ভজহরি রাজাদের দিকে কম্পিত আঙুল তুলে কেবল বলল, ওই ওই ওরা
কি এসেছেন? হ্যাঁ হ্যাঁ, ওই তো সিঁড়ি, দরজা। হ্যাঁ, ওই তো। বলতে বলতে হঠাৎ ভজহরির শরীরটা হালকা হয়ে হঠাৎ শূন্যে ভেসে উঠতে লাগলো। ভজহরি চেঁচিয়ে উঠল, না না, আর নয়। কিন্তু কে শোনে কার কথা? ভজহরি পাখির মতো দরবার ঘরের ভেতরে শূন্যে ঘুরে বেড়াতে লাগলো। নামে ওঠে, নামে পাক খাই। সবাই তাজ্জব হয়ে হা করে এই অদ্ভুত কাণ্ড দেখছে। এক সময় ফের ভজহরি ধীরে ধীরে নেমে এলো তার জায়গায়। মুখ বিবর্ণ, শরীর কাঁপছে। আর রাজারা একে একে উঠে দাঁড়িয়ে একে একে তার দিকে হেঁটে আসতে লাগলেন। ভজহরি যন্ত্রচালিতের মতো কাঁপা হাতে টুপিটা খুলে উল্টে ধরল সামনে। গম্ভীর মুখে রাজারা টুংটাং করে মোহর ফেলে যেতে লাগলেন টুপির মধ্যে, ঠিক 12টা মোহর। তারপর ধীর পদক্ষেপে তারা হেঁটে যেতে লাগলেন সিঁড়ির দিকে। কুমার বাহাদুর বিদ্যুৎ গতিতে এসে ভজহরির হাত থেকে টুপিটা কেড়ে নিয়ে মোহরগুলি দেখে গর্জন করে উঠলেন, মোহর, মোহর! সিঁড়িটা কোথায়? সিঁড়িটা! ভজহরি হাত তুলে দেখালো, ওই যে। ভজহরির হাত ধরে একটা হ্যাচকা টান মেরে কুমার বাহাদুর ছুটতে লাগলেন। সিঁড়িটা দেখাও ভজহরি, সিঁড়িটা আমার চাই। আশ্চর্যের বিষয়, সিঁড়িটা আজ মিলিয়ে গেল না। সকলের চোখের সামনে সিঁড়িটা দিব্যি দেখা যেতে লাগল। সিঁড়ির মাথায় কারো কাজ করা দরজাটা। ভজহরিকে একটা ঠেলা দিয়ে কুমার বাহাদুর বললেন, ওঠো 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 ভজহরি, ওঠো, পথ দেখাও। কাঁপতে কাঁপতে ভজহরি সিঁড়ি দিয়ে উঠতে লাগল। পেছনে কুমার বাহাদুর, তার পেছনে কুমার বাহাদুরের দলবল। 12 জন রাজা মিলিয়ে গেছেন দরজার ভেতরে। তবু দরজা আজ খোলা, যেন কারো জন্য অপেক্ষা করছে। ভজহরির পেছন পেছন কুমার বাহাদুর আর তার দলবল হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়তে লাগলো। শেষজন ঢুকে যাওয়ার পর দরজাটা আস্তে করে বন্ধ হয়ে গেল। তারপর ভোজবাজির মতো অদৃশ্য হয়ে গেল দরজা আর সিঁড়ি। অনেকক্ষণ কেউ কথা কইতে পারল না। সবাই স্তম্ভিত, বজ্রাহত, বাক্যহারা। হঠাৎ রানীমা ডুকরে কেঁদে উঠলেন, ওগো, আমার নবেন কোথায় গেল? নবেনের কি হলো? ওরে বাবা, আমি যে নবেনকে ছাড়া প্রাণে বাঁচব না। ওগো, আমার নবেনকে শিগগির ফিরিয়ে আনো। এই ধরনের কথা বলে সে আছড়ে পিছড়ে কাঁদতে লাগলো। হঠাৎ লম্বা ছিপছিপে গৌরবর্ণ সাধুটি ধীর পায়ে দরবার ঘরের মাঝখানে এসে দাঁড়ালো। গায়ে সেই বিলিতি কম্বল। রানীমা তার কাছে ছুটে গিয়ে কেঁদে পড়লেন, ও সাধু বাবা, তোমার পায়ে পড়ি, একটা কিছু করো, আমার নবেন কোথায় গেল? সাধুটি একটু হাসলো মাত্র। তারপর 2 সবল হাতে রানীমাকে ধরে বলল, শান্ত হও মা, শান্ত হও। রাজা মহেন্দ্র একটু গলা খাকারি দিয়ে ডাকলেন, তা শ্রীদাম আছো নাকি? হ্যাঁ, যে আগে মহারাজ। বলে সিংহাসনের পেছন থেকে শ্রীদাম বেরিয়ে এলো। রাজা মহেন্দ্র বললেন, তা বাপু শ্রীদাম, এবার তাহলে জুড়ুলটার একটা সুলুক সন্ধান না করলেই যে নয়। সেটা যথাস্থানে আছে তো? যে আগে মহারাজ, সাধু বাবা গা থেকে কম্বলটা নামালেই হয়। একটু বাদে যখন সাধুর পা বগলের নিচে জুড়ুলটার সন্ধান পাওয়া গেল, তখন মহেন্দ্র সখেদে বললেন, জুড়ুল তো যথাস্থানে আছে দেখছি হে শ্রীদাম, কিন্তু তোমার রানীমার আবার পছন্দ হলেই হয়। সাধুকে কোলে টেনে নিয়ে রানীমা কেঁপে কেঁপে কাঁদছিলেন। ছি বাবা, মাকে কি এত ছলনা করতে হয়? কি ছিরি হয়েছে চেহারার! এক মুখ দাড়ি, গোঁপ, আর শীতে কত কষ্ট পেয়েছিস বাবা। গতকাল পেট ভরে খাসনি বলতো? তা বাবা, এবার আমি ঘটি বাটি বেঁচে হলেও তোকে দুবেলা পেট ভরে খাওয়াবো। শ্রীদাম একটা গলা খাকারি দিয়ে বলল, রানীমা, ঘটি বাটি না বেচলেও চলবে। রাজা মহেন্দ্র মৃদুস্বরে বললেন, গুপ্তধন নাকি হে শ্রীদাম? একরকম বলতে পারেন। বলে সিংহাসনের পেছন থেকে একখানা কারুকাজ করা ভারী বাক্স নিয়ে এসে সামনে রেখে বলল, মোট 500 খানা আছে। এই সেই লোচনের বাক্সখানা নাকি? যে আজ্ঞে মহারাজ। তা শ্রীদাম,
যে আগে এই নবেনকেও যে তোমার রানীমার বেশ পছন্দ। হ্যাঁ, তাই তো দেখছি মহারাজ। তার নতুন নবেনকে বলো যেন ঘামাচি হলে জুড়ুলটা আবার না চুলকোই। হ্যাঁ, ঠিকই।